মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে, নিস্তব্ধ নীরব রজনী, আর রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই। দুই তিনটে ফুলের চারা থাকলেও হয়তো ফুলের সৌরবাস্ত রুমের ভিতরে। রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। ইসমা স্বামীর হাতে খেয়ে এখনো আগের জায়গায় বসে আছে। মেজর খন্দকার রান্না করে প্লেটে রেখে হাত ধুয়ে আবার পূর্বের কাজে মনোযোগ দিল। সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টসগুলি খুলে রেখে দিয়েছে, আবার পরানো শুরু করেছে কাঠগোলাপের অর্নামেন্টস। ক্লে দিয়ে এমনভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে। কাঠগোলাপের পাপড়িগুলো মুখে দারুণ হাসি ঝুলিয়ে আবার কতগুলি ছবি তুলে নিল উষমা খন্দকার। আপনি বিরক্ত হচ্ছেন না? কি নিয়ে বিরক্ত হব? এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন। না, বিরক্ত হয়নি। এত দূর থেকে জার্নি করে এসেছেন, একটু রেস্ট করুন। তোমাকে দেখেই জার্নির অলসতা কেটে গিয়েছে। তোমার জন্য একটা শাড়ি এনেছি, একটা নীল রঙের জর্জেট ভারী শাড়ি। বের করলো শপিং ব্যাগ থেকে। নীল কালার ফেব্রিক্সের উপর গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে, সুতোর ফাঁকে ফাঁকে ছোট ছোট স্টোন বসানো। নীল আর গোল্ডেনের দারুণ সুন্দর কম্বিনেশন। আঁচল আর বডি পার্টে গর্জিয়াস কাজ করা। ওই দিন তোমাকে নীল রঙে দেখে মন গেঁথে গিয়েছে। বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে। কত কত শাড়ি দেখলাম, একটাও পছন্দ হয়নি। এদিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে। তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখ পড়লো এটার উপর। সূর্যমুখী আর কাঠগোলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়েছি। এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতা ডিজাইনের অর্নামেন্টস পরবে। জানো, অনেকে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। কেন? ইউনিফর্মের কারণে সবাই আমার প্রফেশন কোনো লাইনের তা বুঝে ফেলে। শপিং মলে যখন এদিক ওদিক থেকে ঘুরছিলাম মন মতো একটা শাড়ির জন্য, তখন খেয়াল করি অনেকেই কেমন কেমন করে দেখছিল আমাকে। হয়তো ভাবছিল এই পাগল কোথা থেকে এসেছে। পাগল কেন ভাববে? 2 ঘন্টা মলে কাটিয়েছি, কয়টা জিনিস কিনেছি, মাত্র একটা শাড়ি। স্টাফদের মাথা খেয়েছি। স্টাফদের মাথায় কিভাবে খেয়েছেন? বারবার বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্স বের করে ওদেরকে বোনাস দিয়েছি। আমার পিছনে সময় দিয়েছি, যদিও ওদের কাজেই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া, কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে জ্বালিয়েছি। রাত এখন 2টার ঘরে। ব্যালকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে বসে হাত রাখলো প্রিয়তমার গালে। কাটা দাগে আলতো হাত বুলিয়ে কোমল গলায় জানতে চাইলো, এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে, তাই না? না, আমি এর আগেই অজ্ঞান হারিয়ে ফেলি। শরীর দুর্বল ছিল। আচানক চুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরেই দুনিয়া অন্ধকার হয়ে আসে। মেজর ঠোঁট চেপে ধরলো নরম গালের কাটা দাগে। ইসমা মেজরের কাটিং করা ছোট ছোট চুলে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল, আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে চেয়ে থাকতাম। আমার খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় স্পট দেখে, কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে হয়। আপনার চোখে দেখেছি কিছু একটা। কে দেখেছো কিউট লেডি? আপনি এই দাগে চুমু দেন ভালোবাসা নিয়ে, স্নিগ্ধ অনুভূতি নিয়ে। আমার বোকা খাতুন দেখি ভালোই বুঝে। বোকারাও ঘর চেনে, সংসার চেনে, স্বামী চেনে। আমি বোকা নই, যদিও আপনার কাছেই বোকা। বন্ধা, বাজা, অক্ষম, অলক্ষী এসব কথা শুনতে শুনতে আমার ভিতরে বড্ড নড়বড়ে হয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের খুঁটি। চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম। বসন্ত হয়ে ধরা দিলেন আপনি মেজর খন্দকার। এই বসন্তের হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছি। উষামার খাড়া নাকে একটা চুমু দিয়ে খিলখিল করে হাসছে ইসমা। রুমের চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে। ইসমা ড্রয়ারের উপর থেকে বেলি ফুলের গাজরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো। এগুলো তোমার হাতেই মানায়, আমার হাতে না। আপনার হাতেও মানিয়েছে। আচ্ছা, প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়ি আড়ি দাগে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে? খারাপ লাগেনি, ভালোও লাগেনি, শুধু মনে হয়েছে বিউটি স্পট। এবার বাকিটা তুমি ধারণা করে নাও, ইটস বিউটি স্পট। বেশি ব্যথা পেয়েছি পেটে লাথ খেয়ে। সুমি আর তার মায়ের মিথ্যা কথা শুনে সে আমাকে প্রথম আঘাত করেছে পেটে। মনে হয়েছিল পেট ছিঁড়ে গেছে, এতটা যন্ত্রণা ছটফট করেছি। মেজর কপালে আঙুল ঘষতে ঘষতে লাগলো। ইসমা লোমহর্ষক পূর্বের ঘটনা একটু বর্ণনা করেছে। মেজরের বুকে হাঁসফাঁস করছে, কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তার খাতুন কত যাতনা পেয়েছে রাহাতের অধীনে। মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল। শক্ত 2 হাতে ইসমা খাতুনকে বক্ষে আগলে নিল। মাথায় চুমু দিয়ে ফিসফিস করে বলল, ওই জানোয়ারের বাড়িতে কেন পড়েছিলে? আপনি তো আমাদের মা মেয়ের অবস্থা ভালো করেই জানেন। কুলাঙ্গার বাবা আমার খবর নিত না, 1 পয়সাও দিত না, তার কাছ থেকে পাইনি। আমি পারিবারিক সাপোর্ট পাইনি, তাই তারা আরও সুযোগ পেয়েছে। আমার বাবা থাকলে, ক্ষমতা থাকলে আত্মসম্মান বিকিয়ে পড়ে থাকতাম না। যেদিন দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছে, বিয়ে ঠিক করেছে, সেদিনই চলে আসতাম। নিজের মতো শাক পাতা খেয়ে থেকেছি, এরপরও ওদের সহ্য হয়নি আমাকে। লাথি কিল ঘুষি চুলে টানা মাটিতে ফেলে দেওয়া এইসব। ইসমার কণ্ঠ রোধ হয়ে আসছে। উসমা খন্দকারী স্ত্রীর মাথায় একবার হাত বুলিয়ে দিচ্ছে, আরেকবার চুমু এঁকে দিচ্ছে। শরীরের আঘাত সবই দেখেছি, কিন্তু মনের আঘাত গুটিয়ে কয়েক লোক ছাড়া কেউ উপলব্ধি করেনি। সুমি ইচ্ছা করে প্রতি সকালে ভেজা চুল আমার চোখে ধরা দিয়েছে। এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছিল্য করতো আমার সমস্ত কায়া জুড়ে।
সময়গুলো নরক যন্ত্রণার মতো ছিল। স্বামী আমার ঘর আমার, কিন্তু কিছু থেকেও নেই। কষ্টে যে থাকে শুধু সেই বুঝবে। শুনে অন্তঃসত্ত্বা হওয়ার আমার অবহেলা যাতনা বেড়ে যায় ব্যাপক হারে। নিজের অবস্থান বুঝেও মাটি কামড়ে পড়েছিলাম। বান্ধা বাজা এই শব্দ দুইটা আত্মরাতনা পর্যন্ত ছিঁড়ে ফেলতেও জানেন ওরা কি করেছে? মেজর রুষ্ট গলায় রোবটের স্বরে বলল, আর কি করেছে? ইসমার দুই চোখ থেকে অনবরত পানি পড়ছে, হিসকি উঠে গেছে। ঘরে শুধু মেজরের জেদি নিঃশ্বাসের ফোঁস ফোঁস শব্দ আর ইসমার ফোপানের আওয়াজ। দলা পাকিয়ে ওঠা কান্না দমন করে ইসমা বলছে, রায়ান জন্ম হওয়ার 1 ঘন্টা পরে আমি ভয়ে ভয়ে কোলে নিতে চেয়েছি। ভয় ছিল হয়তো অলক্ষ্যে অপয়া বলবে, কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে এভাবে 2 হাতে হাত পেতেছিলাম নরম তুলতুলে ছানাটাকে কোলে নিতে। ওরা দেয়নি আমার হাতে, যেভাবে হাত পেতেছিলাম নেওয়ার জন্য সেভাবেই অপমানিত হাত গুটিয়ে নিয়েছি। আমার মনে কোনো কূটনীতি ছিল না ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর প্রতি, কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছে করছিল। এটা কি আমার অন্যায়? আমার বাচ্চা হয়নি তাই বলে কি অন্য কারো বাচ্চা কোলেও নিতে পারবো না? ওই দিন সত্যি মনে হয়েছিল আমি বন্ধ্যা। আর বন্ধ্যা নারীদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই, কারো বাচ্চা কোলে নিতে নেই। খোলা জানলা দিয়ে শীতল বাতাস ধেয়ে আসছে, চাঁদের আলো বিছানায় পড়ে আছে, সেই আলোতে জড়িয়ে থাকা এক যুগলের ছায়া ভাসছে, যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আছে। মেজরের হাতে বেঁধে রাখা গাজরা থেকে বেলি ফুলের সুবাস মৌ মৌ করছে অন্ধকারের ঘর জুড়ে। সকালে এমরানকে নিয়ে উসামা খন্দকার রওনা দিয়েছে ইসমার মামার বাড়িতে তাহিয়া খাতুন আর একরামকে আনতে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়া করে ঢাকার পথে রওনা দিতে দিতে বিকেল হয়ে গেছে। পৌরসভার বাজারে উসামা খন্দকার গাড়ি এক সাইডে থামিয়েছে। এই বাজারে 2-3 গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে। ফোন বের করে মাজেদার কাছে কল করলো, খালামণি ওরা আসছে না কেন? বাবা একটু দাঁড়াও, 5-6 মিনিটের মধ্যে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। রাসেলের এক্সাম শেষ হলো, ঢাকায় চলে যাবে। আচ্ছা বাবা, যাব। কথা শেষ করে বাজারে ঘুরে ঘুরে ভাজা মুড়ি আর নিমকি কিনে নিল। ইসমা বলে দিয়েছে বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসতে। এর মাঝে মাজেদা খানমের ছেলে মেয়ে রাসেল আর সাদিয়া এসেছে। সাদিয়া খালার বাড়ি বেড়াতে যাবে, তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের গাড়ি পর্যন্ত। রাসেল উসামাকে চোখের ইশারায় কুচকানো শার্ট আর লুঙ্গি পরা এক লোককে দেখালো। মেজর তীক্ষ্ণ দৃষ্টি বিক্ষেপ করলো, তারপর হিসিয়ে বলল, হি ইজ মিস্টার রাহাত, আই এম রাইট? রাসেল উপর নিচ মাথা নাড়ালো। উসামা খন্দকার গম্ভীর পূর্ণ পা ফেলে গাড়ির ড্যাশবোর্ড থেকে মোবাইল নিয়ে রাহাতের দিকে এগিয়ে গেল। রাহাতের সাথে জরিনাও রয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? তুমি কেডায়? আমার ছোট খালামণির বাড়ি আপনার বাড়ির পিছনে। মানজিয়ার বইনের পোলা তুমি? হ্যাঁ। রাহাত আর জরিনা তব্দ খেয়ে তাকিয়ে আছে আর্মি কাটিং আর ছোট ছোট চুল, দীর্ঘকায় লম্বাটে দেহ, চৌড়ো দেহের অধিকারী মেজরের দিকে। তাদের মা ছেলের দৃষ্টি দেখে মেজরের ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল। মালিহা খানম ফোন করে জিজ্ঞেস করলেন, বাবা তোরা রওনা দিয়েছিস? উসামা ইচ্ছে করে স্পিকার বাড়িয়ে মায়ের কথা বলছে। মা তোমার বৌমা কি করে? নামাজ পড়ে তুলি আর টুসির সাথে ছাদে গেল মাত্র। সন্ধ্যার পর ইসমা সবুজি দিয়ে পকোড়া বানাবো। মানজিয়া সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে। আচ্ছা মা, একটা কথা বলি? বল বাবা। ইসমা যদি সত্যি বাচ্চা গর্ভধারণে অক্ষম হয়, তুমি কি ভবিষ্যতে ইসমার উপর অসন্তুষ্ট হয়ে ঘ্যান ঘ্যান করবে? ওপাশ থেকে মারিয়া খানমের কর্কশ কথা ভেসে আসলো, আসমান, এসব কেমন ধরনের কথা? তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কালেও ভাবতে পারিনি। বাচ্চা হলে হবে, না হলে নাই। এখানে ইসমার দোষ কোথায়? একটা বেবি তোমাদেরকে দত্তক এনে দিব, তারপরেও এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে না শুনি। মারিয়া খানম কখনো কারো সাথে এভাবে কথা বলে না। ছেলের মুখ থেকে এরূপ কথা শুনেই মেজাজ বিগড়ে গেছে। মা, আমি তোমার কথা জানতে চেয়েছি। আসমান, আমি আর একটাও কথা শুনতে চাই না। ইসমার মা হয়তো সাথেই আছে। ছি ছি আপু, শুনলে কি কষ্টই না পাবে? তোর বাবা আরও আগে আমাকে সাবধান করে দিয়েছে যেন এই ব্যাপারে কখনো বাড়িতে একটা শব্দ উল্লেখ না করি। খন্দকার পরিবার আল্লাহর রহমতে থাকলে সন্তান আসবে ইনশাআল্লাহ, আর না আসলে দত্তক আনা হবে, এতেই আমাদের চলবে। আমার মা আর কিছু বলতে হবে না, যাকে শোনানোর তাকে শুনিয়ে দিয়েছি। বাড়িতে এসে তোমাকে গুনে গুনে 10টা চুমা দিব মা জননী। আমার কালো মানিকের অপেক্ষায় আছি। মাজেদা করুণ চোখে চেয়ে আছে মাটির দিকে। ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছেন জরিনা। মিথ্যে কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে। বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কত ছলচাতুরি করলো, আর এখন ইসমাকে ভালো শাশুড়ি পেয়েছে, হয়তো মায়ের মতো স্নেহ করে। জরিনার অনুশোচনা পাহাড় সমান। জরিনা মেজরের রক্ষ চাহনি দেখে কেটে পড়েছে। এখন রাহাত আর মেজর মুখোমুখি। রাহাত নীরব নিশ্চুপ বাঘহীন, আর মেজরের চোখ খেলছে ইসমার কান্না মাখা চোখ আর যাতনার ঘেরা কথাগুলো। আপনাকে বলেছিলাম আমার সুখের বেলায় আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা দিব। এই হুমকি আপনার ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। রাহাত ভর তো ঢোক গিলল।
ঈগল দৃষ্টি মেজরের, সেই দৃষ্টিতে ক্ষোভের ঝঙ্কার। মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কান চুলকে কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করলো। মেজরের হাত উঠানো দেখে রাহাত ভীত বনে গেছে, ভেবেছে হয়তো কপালে ঘুষি জুটবে। মেজরের চোখে মুখে প্রফুল্লতা, এবারে ওই স্পিকার বাড়িয়ে দিয়েছে। এক নারী কণ্ঠ সালাম দিল। সালাম আদান প্রদানের পর উষমা খন্দকারের প্রথম প্রশ্ন করলো, চুল শুকিয়েছে? দুপুরে গোসল করেনি তো? মাঝরাতে হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম, তখন হালকা শীতে কুঁকড়ে যাচ্ছিলে বারবার, হঠাৎ তা মনে পড়ে গেল। হঠাৎ কেন এই কথা মনে পড়ল মেজর খন্দকার? তখন তোমাকে সোহাগী মনে হয়েছে। খিলখিল করে হেসে ইসমা বলল, আমি সোহাগী? আপনার সোহাগী? তোমার ভেজা চুলে মাদকতা আছে, তা তুমি জানো? না, এখন জানলাম। তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো ময়না পাখি। আমি আস্তে আস্তে এক দফা ঘুমিয়ে নেবে, রাতে বের হব তোমাকে নিয়ে। কোথায় যাবেন? যেখানে যেতে চাও। ইসমা জানপ্রাণ। আবারও ইসমার খিলখিল হাসি শোনা যাচ্ছে। এভাবে হাসির নাড়ে পাড়ানোর পাখি আমার সামনে আসবে? আপনি এমন কেন? দূরে থাকলে হাসতে দেন না? দূরে থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায়, এটা তো তোমাকে বলেছি। আসতে কতক্ষণ লাগবে? এই সময় আপনার দহন বেড়ে যাবে। হ্যাঁ, বারে তুমি বুঝবে না। দহনে শুধু আমি পুড়ি না, আরও একজন পুড়ে। আমি তোমার প্রেমের দহনে পুড়ি, আর একজন, সে হলো অনুতাপের দহনে পুড়ে। আমাকে মিস করছো না জাদু পাখি? হাসতে হাসতে ইসমার জান যায় যায় অবস্থা। মেজরের কথার লাগাম কোনো দিকে ছুটছে, ইসাম বুঝতে পারছে না। তবে জান পাখি, জাদু, ময়না এসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে। ইসমা তো আর জানে না মেজর ইচ্ছে করে রাহাতকে শুনিয়ে শুনিয়ে এগুলো বলছে। এত সুন্দর করে হাসো কেন তুমি? সব সময় তো এভাবেই হাসি। কেউ তো এমন করে বলেনি, কেউ আপনার মতো ছিল না তাই এভাবে আমাকে খুশি রাখেনি। আপনি আমার হয়েছেন, আমার হাসিতে মেতেছেন, তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে। আমার রিয়েল ব্ল্যাক হিরো। আমি এই ৫ মাসে তখন প্রশান্তিতে নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি। এই ২ দিন যতবার হেসেছি ততবার আমার হাসিতে আপনার সুখের তৃপ্তি দেখেছি। কতটা সুখ লাগে তা কী করে বোঝাই? আপনার স্পর্শে, আমার ছোঁয়ার, আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির খোলা আকাশে, যেই পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেক দিন বন্দি রাখার পর। মেজর খন্দকার, এই ইসমা খাতুন আমার জানেমান, আমার লক্ষ্মীটি, আমার স্নিগ্ধময়ী। তুমি বড্ড আদুরিনী আর পোষানি। পাষাণী কী করে হলাম মহাশয়? পাষাণ মনের মেয়েরা স্বামীকে এভাবে বশ করে। তুমি আমাকে বশ করেছ, তাই পাষাণী তুমি। ড্যাব ড্যাব করে তাকিয়ে চাঁদনি আলো মুখে মেখে আমাকে বশ করেছ। তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বশে রেখো, মন্ত্র মুখে মেখে তারপরও ঘুমাও, যার কারণে আমি ঘুমাতে পারি না। মন্ত্রগুলো আমাকে চোখের পাতা খুলে রাখে। আজকে কয়টা চুমু দেবে ডার্লিং? মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘোরে। ঘুরে তো যান, শুধু তোমাকে আদর করার ফন্দিয়াটি সারাদিন। এই আমি আর হাসতে পারছি না। আজকে কেমন করে যেন কথা বলছেন। ভাজা মুড়ি আর নিমকি নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি আসুন। তাড়াতাড়ি আসলে ৫টা চুমা বেশি দেবে। আমার সব ভালোবাসা শুধু আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য। আপনি হলেন আমার ব্ল্যাক হিরো। খুশি হয়ে গেলেন ময়না পাখি। আসছি। রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলছে। কোনো স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এভাবে হাসতে পারে? রাহাতের বুকে রক্তক্ষরণ হচ্ছে। এই ইসমা একসময় রাহাতের ছিল। রাহাতের ঘরে বাইরে সব কাজ পরিপাটি করে রাখতো, অল্পতেই খুশি হয়ে যেত। সেই ইসমা এখন অন্যের খুশির কারণ। অন্যের কথায় হাসে। রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সেই অন্য কেউ হলো স্পেশাল থেকেও স্পেশাল। রাহাতের চোখ ছলছল, বুকটা ধিরিম ধিরিম করছে। এতদিন যেই কষ্ট ছিল, আজ মেজর সেই কষ্ট অনুশোচনায় আত্মগ্লানি বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ইসমা এখন সুখী, আর রাহাত হলো সুখের কাঙ্গাল। রাহাতের ছলছল চোখ জ্বলছে, সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে। মেজর রসিয়ে রসিয়ে বলছে, আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে যায়। আমার মাথা কাজ করে না। উফ, আমার জান পাখিটা ভীষণ আদুরে। বউটা যখন লাজুক লাজুক হাসে তখন আমি উষামা খন্দকার শুধু দেখি আর দেখি। রাহাতের হৃৎপিণ্ড ধকধক করছে। মেজরের সামনেই বড় বড় শ্বাস ফেলে হাঁসফাঁস করছে। রাহাত নিজেকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না, ভিতরে তার ফেটে যাচ্ছে। রক্তনালীতে পর্যন্ত অনুশোচনা, আত্মগ্লানির ব্যর্থতা পৌঁছে গেছে। কষ্ট হচ্ছে তাই না রাহাত সাহেব? আপনার দ্বিতীয় স্ত্রী ফরজ গোসলের ভেজা চুল দেখেও কষ্ট পেয়েছিল আপনার প্রথম স্ত্রী। মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমান আরেকজনের সাথে বাসর করতে পারে? ওই মেয়েটা কিভাবে বুক চাপড়ে কেঁদেছে তার দিকে আপনার বিন্দুমাত্র খেয়াল ছিল? আরে মিয়া, বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে নিজের বোনের ছায়াকেও সহ্য করে না। সেখানে আপনি কি থেকে কি করেছেন ভেবেছেন কখনো? ইসমা তখন আপনার স্ত্রী ছিল। কোনো স্ত্রী কি করে যন্ত্রণা নিজের চোখে সইতে পারে? এখন সে আপনার কিছু হয় না, তারপরেও আমার সাথে তার সংসার মানতে পারছেন না। এখনও আপনার কত কষ্ট হচ্ছে, অথচ আপনার বাড়িতে স্বামী আর সতীনের রং ঢং দেখেছিল, তখন তার কষ্ট আপনার চোখে পড়েনি। এই অপদার্থ একজনের সাথে শুয়ে আর একজনের সামনে যেতে লজ্জা লাগেনি? আমার জীবনে প্রথমবার এই ফকিন্নি এসেছিল। ওর প্রতি না মায়া না ভালোবাসা কিছুই জন্ম হয়নি। ও যদি সৎ হতো তবে 10টা রোগ ব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সব সময়।
কিন্তু ও একটা নর্দমা, তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি। নর্দমার জায়গায় দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন। এই মেয়ে বন্ধ্যা হোক, অক্ষম হোক, আমার যায় আসে না, শুধু আমার সামনে হাসলেই হবে। যেই অপূর্ণতা রয়েছে তা একদিন মিটে যাবে ইনশাআল্লাহ। বাচ্চা জন্ম হতে দেরি হলে স্বামী হিসাবে তার পাশে থাকা দরকার, তাকে সান্ত্বনা আর আশ্বাস দেওয়া দরকার। আপনার পরিবার কটু কথা মুখের আগায় নিয়ে ঘুরতো, তারা আপনার উপার্জনে চলে, আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে? হ্যাঁ, কিভাবে পারে? রাহাত নিরুত্তর, নিশ্চুপ, লাজবাব। মেজর উসামা খন্দকার পূর্বের মতো হিসিয়ে বলছে, এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে। আমার জানা মতে ভারত, পাকিস্তান আর বাঙালির নারীরা মরে গেলেও স্বামীর ত্যাগ কাউকে দেবে না। এমনকি নিজে মরে যাওয়ার পর জামাই আরেকটা বিয়ে করবে তাও মানতে পারে না। সেই জায়গায় আপনি? আর বলতেও রুচিতে পারছে আমার। মধ্যপ্রাচ্যের নারীরাও হিংসুটে। ইউরোপের নারীদের মাঝে এই হিংসার প্রভাব বিস্তার করেছে। এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে। যেই নারীর মনে স্বামীর সাথে অন্যজনের উপস্থিতি হিংসার জন্ম নেয় না, সেই নারী হয় পাগল, আর না হয় ঘর সংসারের উদাসীন। ফট করে রাহাত বলে উঠল, বিয়ে করেছি, হারাম কিছু করিনি। ইসলামে জায়েজ আছে 4টা বিয়ে করা। আমি তো কারণবশত করেছি। ইসমার 7 বছর বাচ্চা হয়নি, সুমির 1 বছরই হয়ে গেছে। আমার বংশের বাতি নিভে যাবে, তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি। আপনি আমার দিকটি বোঝেন না কেন? কোরআনেও আছে 4টা বিয়ে করা যায়। রাহাত বলতে দেরি, মেজর দাবাং মার্কা চটকানা মারতে দেরি নয়। এমন এক থাপ্পড় দিয়েছে, রাহাতের গালে চামড়া ছেড়ে যাওয়ার অবস্থা। রাহাতের মাথা ভনভন করে ঘুরছে, হাত দিয়ে গাল ডালছে। মেজর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ওই গালে। রাহাত সামনে 2 গাল ডলে যাচ্ছে, মনে হচ্ছে চামড়া ঝলসে যাবে। আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহল দৃষ্টিতে দেখছিল, তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না। এবার রাহাতের গালে 2 থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে উসামাকে বলছে কেন সে এভাবে মারছে। উসামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহিঃপ্রকাশ। হাত মুষ্টিবদ্ধ করে হিস হিস করছে। রাহাতকে হালুয়া বানাতে পারলে শান্তি লাগতো। গলার তীব্র আওয়াজে উসামা বাজার কাঁপিয়ে দিল। গলার সর্বোচ্চ স্বর জোর প্রয়োগ করে বলতে লাগলো, এই হারামি কার সাথে কি তুলনা করছি? 1450 বছর আগে মদিনার নারীরা গিয়ে বলতো, ইয়া রসুলাল্লাহ, আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি। সর্বশ্রেষ্ঠ মহামানব নাকচ করে দিয়েছেন। সেই সময় একাধিক বিয়ে শুধু তিনি করেননি, সবাই করতো। তার সাথে তুই কোন সাহসে তুলনা দিয়ে থাকিস? উম্মাহাতুল মুমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী। তারা ধন দৌলতের জন্য আশায় থাকতো না, তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষায় থাকতো। তার এক একটা বিয়ের পিছনে কারণ রয়েছে। তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না। আল্লাহ তাআলা নিজে তার জন্য পাত্রী ঠিক করেছেন। তোর মতো হাজার হাজার কুলাঙ্গার এই মাসালা দিয়ে 2টা 3টা বিয়ে করে। এই তুই বল, কোরআনের কোন জায়গায় 4 বিয়ের অনুমতি আছে? বল, বলছিস না কেন? আমি বলে দেই, সূরা নিসায় রয়েছে, তোমরা এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করবে না, এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না। এটা মহাপাপ। আর যদি তোমরা ভাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে। 2 3 অথবা 4 দিন, 2 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের, এতেই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিক সম্ভাবনা। সূরা নিসা। এই আয়াতের সমর্থ তোদের মতো বিয়ে করার পায়তারা যাদের মাথায় চলে তারা। জানিস তো, এই তোরা কোন সাহসে কিছু হলে আয়াত টেনে আনিস কেন? ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে? এখানে এতিমদের কথা বলা হয়েছে, যার অধীনে এতিমের সম্পদ গচ্ছিত। এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার না করতে পারে, তবে বিয়ে শুধু একটা করবে। ওই সময় দাসী ছিল, স্ত্রীর মতো দাসীও মনিবের সাথে থাকতে পারত। এই সময়ে কি দাসী আছে? এমনকি মুতা নিকাহা পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে। তোরা এই আয়াতকে 2 3 বিয়ে করার লাইসেন্স কি করে বানিয়ে নিস? 2 বউকে খুশি করা কার পক্ষে সম্ভব হয়? তুই পেরেছিলি 2 জনকে সমান সমান করে রাখতে? এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো। তাদের একটা দিক খারাপ লাগলে আরেকটা দিক দেখো। উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতকে তুই পায়ে ঠেলেছিস। আমি আমার বক্ষ পিঞ্জরে যত্ন করে রেখেছি। তোর বংশের বাতি জ্বলেছে, এবার তুই এই আলো নিয়ে পড়ে থাক। আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন? জুতা পিটা খেয়ে তোর মন ভরেনি? জুতার গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকদের গালে পিটানো উচিত। বাচ্চা তো মাত্র উসিলা ছিল, তোর আসল উদ্দেশ্য ছিল আরেকটা বিয়ে করা। ইসমার বাচ্চা হলেও তুই আরেকটা বিয়ে করতি। জড়ো হওয়া সব উপস্থিতি মানুষজন বাদ্যযন্ত্রের মতো শুনে গেল উসামা খন্দকারের কথা। কারো সাহস হলো না ক্রোধের সামনাসামনি হওয়া। নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্ত বাণী ছুড়ে দিল, রাহাত সাহেব, কানে ঢিলা পর্দা টেনে টুনে দাঁড়া করান। আমার প্রিয়ার হাসির ঝলকানি আপনাকে ইচ্ছা করে শুনিয়েছি, আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি। রাহাত সাহেবের এরূপ পরিস্থিতি আমার দর্শন করতে বেশ ভালো লাগছে।
ঠোঁট চেপে হাসছে মেজর। এমন গা জ্বালানো হাসি দেখে রাহাত এবার ফ্যাল করে তাকিয়ে থেকে কেঁদে দিল। মেজরের মায়া লাগলো না, রুক্ষ ভরাট চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা, তাই করাত দিয়ে কেটে স্বাভাবিক করে দিব। না, এখন দেখছি পা ঠিক আছে, তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি। এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে। তিলঘুষির কথা খালামণি থেকে শুনেছি, তবে লাথির কথা জেনেছি পরশু রাতে। আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ব্যথায় ছটপট করেছে। এই জানোয়ার বীভৎস এক চিৎকার দিল মেজর। কোলাহলপূর্ণ গমগমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক চাপা গর্জনে। কেউ কেউ বিস্মিত চোখে রাহাত আর উসামাকে দেখেছে, কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আড়ি পেতে আছে। রাহাত প্রাণহীন দেহ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভাবখানা তার এমন, এই মুহূর্তে মেজর পিটিয়ে গেলেও রাহাত কিছুই বলবে না। আজ হাজার আফসোস হচ্ছে ইসমার হাসিমাখা কণ্ঠ শুনে। পরশু রাতে ওই নরম পেটে কত কত চুমু দিয়েছি, আমার জানা নেই ওই পেটে আপনার ঔরাস জাত আসেনি বলে এমন নাদান হয়ে যাবেন। ইসমা কেমন তা আপনি ভালো করেই জানতেন, তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো আচরণ করতে বুক কাঁপেনি? হিস হিস করে মেজর কথাটা বলল রাহাতের কানের গোড়ায়। কী ভেবেছিলেন আমি শাহিদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নির্লজ্জের মতো শাদি করে নেবেন? এই স্বপ্নেই বুঝি দিবানিশি দেখছিলেন? আমি বলেছিলাম না, আমি বাঁচি মরি ইসমা খাতুন আমার নামেই থাকবে। তারপরও কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন রাহাত সাহেব? ভারী ভারী ট্রেনিং নিয়ে এক লাইন এসেছি। এই প্রফেসর জড়িয়ে ক্রিমিনালের দেখা পেয়েছি। পাবলিক আমাদের দিকে কি নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি। আপনার সাহসের তারিফ করতে হয়। এই যে হাততালি দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম। আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করিয়েছি দেইনি? নজর রেখেছি। আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন, আর হলোও তাই। শুনে রাখুন, আপনি এখন পাগলা ভান্ডা আর আমি পাগলা প্রেমিক। আমার বউ বলে তার স্বামী নাকি ব্ল্যাক হিরো, কালো হয়েও হিরো হয়ে গেলাম। ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের, এভাবে নিত্যদিন কষ্ট দিয়ে একদিনও মায়া হয়নি মেয়েটার উপর। কাকে কি বোঝাচ্ছি আমি? বাড়ি যেতে হবে, ফালতু বকবক করার সময় নেই। তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুফে নিল। থাপ্পড় খাওয়া দেখে তার মনে আনন্দ লাগছে। তার মেয়েকে অমানুষের মতো পিটিয়েছে। বাজারের লোকজন একবার রাহাতকে দেখছে আর একবার উসামা খন্দকারকে দেখছে। গাড়িতে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে বোতলের পানি অর্ধেকটা শেষ করে ফেলল। বিরক্ত ছেয়ে গেছে শরীর জুড়ে। রাসেল চলে গেছে গাড়িতে। তাহিয়া খাতুনের সাথে এমরান আর সাদিয়া বসে আছে। তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল, বাবা তুমি একজ ভালো মায়ের ভালো আদর্শ সন্তান। আমার মেয়ে আদর্শ স্বামী পেয়েছে, আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয়। উসামা খন্দকারের মাথা পিছনে ফিরে অমায়িক হাসি দিল। অতঃপর ডাস্টবোর্ড থেকে মোবাইল ঘেঁটে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল। ওই দিন রাতের ছবি, ক্লে দিয়ে তৈরি করে কাঠগোলাপ আর সূর্যমুখী অর্নামেন্টসের হাতে আঙ্গুল গলায় জড়ানো। ডার্ক কালার শাড়ির আঁচল বিছানায় গড়িয়ে আছে। চোখ ধাঁধানো রূপ তার। মেজরের রাগ বিরক্ত সুরে সরে গিয়ে মুখে এক চিলতে হাসি খেলে গেল। সিলেটে জালালাবাদ সেনানিবাস। ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে। স্নিগ্ধ এক সকালের সূচনা। আধার সরে গিয়ে প্রভাতের বিস্তার হবে ধরণীতে। লাল আভা আকাশ বিদ্যমান, ধীরে ধীরে মুছে ফেলবে উজ্জ্বল আলোক রশ্মি। বাইকের ইঞ্জিন ধাপ করে থেমে গেছে। হাতের গ্লাভস খুলে পিছনে ঘাড় ফিরিয়ে মৃদুস্বরে বলে উঠল, সুপ্রভাত আমার কোমলমতি সুশ্রী মায়াবিনী। ঠোঁট এলিয়ে হাসি দিল ইসমা খাতুন। নির্জন রাস্তা, নতুন সকালের আগমন। একজোড়া দম্পতি প্রাণ খোলা হাসি বিনিময় করে রাস্তায় দাঁড়ালো। সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর উসামা আর তার স্ত্রী ইসমা খাতুন। রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। এত বড় রাত, তারা বাইক চড়ে বেরিয়েছে। ইসমার ঘুম পেল, স্বামীর কাঁধে মাথা রেখে ঘণ্টাখানেক ঘুমিয়েছে। আর মেজর খন্দকার বাইক নীরব জায়গায় থামিয়ে নিজে শক্তপোক্ত কাঁধে স্ত্রীর মাথা রেখে দিয়েছে। কোথাও একটু থেমে চা পান করছে, কোথাও একটু থেমে চিপস বিস্কুট খেয়েছে। তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জালালাবাদ আস্তে আস্তে ভোর হয়েছে। দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা। ক্যাপ্টেন রিয়াদ আরেকজন সৈনিক এগিয়ে আসলো। কুশলাদি বিনিময় করে তারা বাইকের পিছন থেকে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে ছাড়িয়ে কোয়ার্টারের দিকে যেতে লাগলো। 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, ছোট একটা রান্নাঘর, একটা বারান্দা, একটা ওয়াশরুম। আর একটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে। গোছানো পরিপাটি বিছানা, সুন্দর আসবাবপত্র। ইসমাকে এখানে আনার আগেই মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে। নামাজের খুব অল্প সময় আছে। দুজন ঝটপট উজু করে ফজরের সালাত আদায় করে নিল। তুমি খুব ক্লান্ত, শুয়ে থাকো, আমি নাস্তা নিয়ে আসি, নাস্তা খেয়ে তারপর ঘুমাবে। আপনি তো সারা রাত একটুও ঘুমাননি। আমার চেয়ে বেশি ক্লান্ত আপনি। এর চেয়েও আরও বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ। তোমরা মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও। ঠিক বলেছেন, আসলে আমার ক্লান্ত লাগছে এখন। তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা
পাড়ি দিব কোনো দিন ভাবতেও পারিনি। অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে হয়ে থাকে, যা চমকপ্রদ হয়ে ধরা দেয়। তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে, তখন অন্ধকারের কালো শূন্যতার মাঝেও পূর্ণতা পেয়েছি। তুমি পূর্ণতা আমার কাছে। তুমি পূর্ণিময়ী, কেশবতী, মায়াবিনী, স্নিগ্ধময়ী, স্বচ্ছ মনের এক রমণী। মোশাররফ খন্দকার কল করে খবর নিলেন ছেলে আর ছেলের বউ ঠিকঠাক পৌঁছাতে পেরেছে কিনা। উসামার বের হতে হয়নি। ক্যাপ্টেন রিয়াদ নাস্তা দিয়ে গেছে, দুজন নাস্তা করে নিল। তুমিও ঘুমাও, আমি আসছি, দেখা করে আসি সবার সাথে, একটু বিশ্রাম করে নেন। না গো, সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে, অপেক্ষারত। তাহলে কখন আসবেন? 2 ঘন্টার মতো লাগবে। আসার সময় বাজার নিয়ে আসবেন। না, দুদিন পর রান্নার কাজ হাত দিবে। তোমাকে নিয়ে বের হব, রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসবো। আমি আসতে দেরি হলে ভয় পেও না। ঘুম ভেঙে গেলে ছোট করে একটা টেক্সট দেবে, বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে। আচ্ছা, চিন্তা করবেন না। ইসমার কপালে চুমু এঁকে মেজর খন্দকার বের হয়ে গেল। এই সকালে কারোর জন্য স্বস্তি, আবার কারোর জন্য তীব্র অস্বস্তি, লজ্জা এবং হাহাকার। জরিনা হাউমাউ করে কাঁদছে। সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে। বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে সংসার পাতার জন্য ওই সংসার এবং এই সন্তানকে ছেড়েছে। জরিনার কান্নায় আশেপাশের মানুষ ভিড় জমিয়েছে। রাহাতের বাড়িতে এমন ভিড় জমেছিল, ইসমা যেদিন রাহাতের 50,000 টাকা ছিঁড়ে রাহাতের মুখে ছুড়ে দিয়েছিল, পায়ের স্যান্ডেল খুলে রাহাতকে সবার সামনে পিটিয়েছিল, সেদিন অনেকে ইসমার পক্ষ হয়ে কথা বলেছে, কেউ বিপক্ষে। যারা ইসমার দিমাগ নিয়ে নাক মুখ কুঁচকেছে, তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে। মানুষের মুখের কোনো ব্রেক নেই, যখন যা বলে শান্তি পায়। সবাই বলাবলি করছে, নিজের ছোট ছেলেকে রেখে এমন জঘন্য কাজ কিভাবে করলো, এই প্রশ্নের উত্তর দেবে কে? রাহাতের মাথায় হাত। 3 লাখ টাকা ঘরে ছিল, সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে। ঘরের স্বর্ণ গয়না সব উধাও। জরিনার গয়নাও চুরি করেছে, সুমি চলে গেছে, তাতে আফসোস থাকবে, দূরে থাক। উল্টো রাহাতের খুশি ধরে না। তবে সমস্যা হলো টাকা পয়সা আর গহনাগুলোর শোক। পাড়া প্রতিবেশী কটাক্ষের ভয়ে লজ্জা লাগছে বের হতে। সবাই আজ ইসমার নামে নিয়ে স্মরণ করছে। ইসমা এই ছিল, ওই ছিল, ইসমা ভালো মেয়ে ছিল, ইসমা মরে গেলেও এই কাজ করতো না, আর সুমি সন্তান রেখে অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কলসি পূর্ণ করেছে, এইসব কথা বলে মানুষ ছি ছি করছে। মাজেদা খানম দেখে আবার চলে গেছে। ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল। জরিনা হুঁশ হারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে। সেদিন ইসমার নামে মিথ্যা বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে, সাথে এও বলেছে ইসমা সেদিন রায়হানকে পানি থেকে উঠিয়েছিল, মারতে চায়নি। সুমি আর জরিনা ছিল মিথ্যে অপবাদ দিয়েছে। রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে। মায়ের মুখ থেকে নিঃসৃত বাক্যলাপ শুনে এক চাপা দেওয়া সত্য অতি উন্মেচিত হলো রাহাতের কাছে। হায় রে কপাল, এই মিথ্যে শুনে ইসমাকে শেষবারের মতো আঘাত করেছে। শুধু হাত দিয়ে আঘাত করেনি, মুখ দিয়েও খোঁটা দিয়েছে। সন্তান জন্মদানের অক্ষম, এই কথা রাহাতও বলেছে। ইসমাকে একসময় নিঃস্ব করছিল রাহাত, আজ সেই রাহাত হলো নিঃস্ব। আর ইসমা কোনো এক পুরুষের চোখের শীতলতা। এই কষ্ট রাহাত কাকে দেখাবে? সিলেট জালালাবাদে ক্যান্টনমেন্ট মেজর উসামা হাঁটছে। সে একা হাঁটছে না, তার সাথে অর্ধাঙ্গিনী রয়েছে। ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে ইসমাকে দেখাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। ইসমা দেখে দেখে প্রশ্ন করছে আর ইসমার স্বামী একটা একটা উত্তর দিচ্ছে। মূল ফটক থেকে দুজন সেনা সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরকে হাসি হাসি মুখ দেখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসকুস করছে। উসামা তেরা চোখে দুজন সৈনিকের দিকে এগিয়ে আসলো। চোখ দিয়ে গিলে ফেলবো নাকি? না স্যার, চোখ দিয়ে কি গেলা যায়? তাও আবার আস্ত মানুষ, আবার হলো আমাদের স্যার। এমন ধূর্ত কাজ জীবনেও করব না। কি বলতে চাইছো স্যার? ম্যাডামকে নিয়ে আজ 2 মাস হয়েছে সিলেটে এসেছেন, আজ প্রথম ক্যান্টনমেন্ট এসেছেন। আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করতে চাই, প্লিজ স্যার, না করবেন না। আমাকে সকাল থেকে সন্ধ্যায় দেখো, রাতে দেখো, কই কোনো দিন তো আমাকে এভাবে আপ্যায়ন করতে চাওনি। ভ্রু নাচিয়ে মেজর জিজ্ঞেস করলো, স্যার আপনিই তো আমাদেরকে আপ্যায়ন করেন, আমি কিভাবে আপ্যায়ন করি ম্যাডামের সামনে দেখাবো কি করে? বলতে পারলে দেখাতেও পারবো। উল্টাপাল্টা কাজ করে পানিশমেন্ট পেতে হয়, ওইটাকে আপ্যায়ন বলছো? সুতরাং কিভাবে আপ্যায়ন করি দেখিয়ে দাও। না না স্যার, এ হয় না। এ না হলেও হবে, ওই না হলেও হবে, ও না হলেও ওই হবে। না না স্যার, তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কিভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে। না স্যার, ম্যাডামের সামনে পারবো না। তোমাদেরকে দাওয়াত রইল, শুক্রবার জুম্মার নামাজের পরে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে, সাথে আরও কয়েকজনকে নেবে। দুইজনের চোখে মুখে কেউ উত্তেজনা, কৃতজ্ঞতা জানিয়ে বলল, অনেক দিন পর দাওয়াত পেলাম। কবে যে শুক্রবার আসবে? মেজর খন্দকার স্ত্রী হাত ধরে পা চালিয়ে বলল, আমার খাতুন চিপস খায়, বেড়াতে গেলে কিছু নিতে হয়, খালি হাতে আবার চলে যাবে না। তবে তোমাদেরকেও খালি মুখে ফেরত পাঠাবো। 2 বস্তা চিপস নিয়ে যাব স্যার। 2 বস্তা লাগবে না, প্রতিজন একটা করে চিপস আনবে। না স্যার, চিপসের বস্তা নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে মেজর মজার ছলে বলল, বস্তা এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীর ঢুকতে পারে। কেন স্যার? বস্তায় ঢুকাবো তোমাদের, তারপর অফিসারদের হাতে তুলে দেব। না স্যার, বস্তা নিয়ে যাব না। গুড বয়। কি দেখছো বোকা খাতুন, আপনি সবার সাথে এভাবেই কথা বলেন? হ্যাঁ, সবার সাথে, বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরও খোলামেলা কথা বলি। এখানে মিলেমিশেই থাকতে হয়, আমরা সবাই মিলে একটা পরিবার। কখনো নিজে রান্না করি, কখনো সময় পেলে পরিবারের কথা আলোচনা করি, আবার একসাথে বাইরে বের হই।
ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাঁটছে সবুজ গাছের নিচে। বিকালের ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ। মেজরের ঠোঁটে হাসি দেখা গেল। ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। হাসছেন কেন আপনি? শুনতে চাও? হ্যাঁ, অবশ্যই। ওই দেখো, সাইকেল করে একজন আসছে, সেনা পোশাক, একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে। তার কথা বলছেন? হ্যাঁ, দেখো ওকে। কি করি এখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা এখন তোমার? আলহামদুলিল্লাহ, ভালো। ম্যাডামকে নিয়ে ঘুরতে বের হয়েছেন? পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরবো ম্যাডাম? ডাকছে। স্যার ডাকছো? আবার সাইকেল চড়ে বসে আছো। সাইকেলটা একটু দিলেও তো আরাম করে ঘুরতে পারি। কি আর করার আছে, পোলাপান সম্মান করে না। স্ত্রী নিয়ে বের হয়েছি, কখন থেকে হাঁটছি আমার ওয়াইফ, অথচ কেউ সাহায্য করে না। হন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল। স্যার, ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন, আমি অন্য উপায়ে চলে যাব। ধন্যবাদ তোমাকে। এখন সেনানিবাসের আশেপাশে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ম্যাডামকে। আচ্ছা স্যার, আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে। মেজর রুসুমা খন্দকার সাইকেল বসে ইশারা করলো ইসমাকে পিছনে বসতে। আপনি কেমন করলেন কেন তার সাথে? ডিউটি ফাঁকি দিয়েছে, তাই এভাবে শিক্ষা দিলাম। এখন 2 মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে, আবার আসবে। হেঁটে যাবে কেন? গাড়ি দিয়ে যাবে। না হেঁটেই যেতে হবে। মূল ফটকে কর্নেল বসে আছে, দেখা মাত্রই আদেশ জারি করবে। কোনো যানবাহন না উঠে হেঁটেই যেতে হবে। আপনি তো দুষ্টু বটে। হ্যাঁ, ঠিক বলেছ। আমার দাদিও বলতো আমি দুষ্টু। দুষ্টু হলেও সীমা অতিক্রম করি না। সেনানিবাসের সামনে একজন মহিলা তার 5 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলার সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা দেখে বোঝা যাচ্ছে তার হিন্দি। উসামা খন্দকারের গায়ে পোলা শার্ট আর সাদা প্যান্ট। ইউনিফর্ম পরা থাকলেও মহিলা বুঝতে পারত তার সামনে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে। অতি ভদ্রতার সহিত মেজর প্রশ্ন করল, দিদি, এখানে কিছু দরকার আপনার? এত সুন্দর করে দিদি ডাকায় সুজাতা চ্যাটার্জি নামের নারীটি অবাক হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছেলে নন্দন। সে মায়ের নীরবতায় বলে ফেলল, আমি একটু সেনানিবাসে যেতে চাই, আমার খুব ইচ্ছে ভিতরে যাওয়ার। বাচ্চাটির মা বলল, ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় বায়না ধরে ভিতরে ঢুকতে। ওর বাবা বুঝিয়ে নিয়ে যায়, কিন্তু আমার কথাই শুনছে না। বাচ্চাটার মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞেস করলো, তোমার নাম কি বাবু? আমার নাম নন্দন। আর তোমার নাম? আমার নাম হলো উসামা খন্দকার। তুমি যাবে আমার সাথে? কোথায়? যেখানে যেতে চাইছো সেখানে। বাচ্চাটা খুশি হয়ে গেল। মেজর আবার ভদ্রতার সহিত সুচেতার উদ্দেশ্যে বলল, দিদি, আমি একজন মেজর, আপনারা ভিতরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সুজাতা বিস্মিত অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চৌড়ো পুরুষটার দিকে। মেজর আবার বলল, এ হলো আমার মিসেস, আপনি আমার মিসেসের সাথে হেঁটে আসুন। ছোট্ট নন্দনের খুশি দেখে আর কে, সে মেজরের হাত ধরে ঘুরছে। মেজর উসামা খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল। নন্দন খিলখিলিয়ে হাসছে। নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে। ইসমা নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরখ করেছে। নন্দনের হাতে ধরে মেজর পুরো সেনানিবাস ঘুরিয়েছে। ছোট নন্দন আজ সেনানিবাস দেখেছে এবং সৈন্যদের আদর পেয়েছে। কেউ চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে, কেউ আদর করে নাম জানতে চেয়েছে, কেউ আবার সেনা ক্যাপ পরা নন্দনের সাথে হাসি মুখে ছবি উঠেছে। যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুলল না। আর নন্দন মেজরের কোমরে ধরে ফিসফিস করে কিছু বলে গেছে, যা সুজাতা বা ইসমা কেউ শোনেনি। নন্দন আর সুজাতাকে বিদায় দিয়ে ইসমা সাইকেলের পিছনে চেপে বসলো। 20-25 মিনিট পর মাগরিবের আজান দেবে। সাইকেলের চাকা একটু দূর যেতে ইসমা উৎসাহী গলায় বলে উঠল, একটু ধীরে ধীরে সাইকেল চলান। কেন গো? সামনে একদল সেনাবাহিনী কাঁধে রাইফেল ঝুলিয়ে হেঁটে আসে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। এর আগে এর সাথে এতজন সৈনিক দেখিনি। একজনের পর একজন সিরিয়াল বজায় রেখে হাঁটছে। একে একে সবাই মেজরকে স্যালুট করলো। মেজরের মনে হঠাৎ করেই কিছু একটা উকি দিল। জোরে জোরে বলতে লাগলো, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট, ভেঙ্গে ফেল ওর রে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর প্রাচীর ভেদী, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরুক প্রাচীর ভেদী, কারার ওই লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট, গজনে বাজান বাজা, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি। সবগুলো সৈনিক এক পা মাটিতে স্থির রেখে আর এক পা ধপ করে মাটিতে উঠানামা করছে। রাইফেলের নিচের অংশ পিচঢালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে। একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তায় সংঘর্ষ তৈরি করেছে। মেজর উসামা খন্দকার সাইকেল দিয়ে ঘুরছে এক রাস্তা বরাবর। তার পিছনে বসা ইসমা খাতুন, যে বর্তমানে একটা মোহে চলে গেছে। এই বিদ্রোহী গান শেষ করে মেজর এক গর্জন তুলল। হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলল, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। সৈনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে হাত উঁচিয়ে বলতে লাগলো, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু,
লা ইলাহা ইল্লাল্লাহু। গোধূলির শেষ লগ্ন, কমলা রঙের সূর্য অস্তকালে সাক্ষী হলো এক মহান স্লোগানের। সিলেটের আকাশে বাতাসে মুখরিত হলো সেই ধ্বনিতে, বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে স্লোগানের প্রফুল্লতা। এ যেন স্লোগান নয়, যেন নিজের মাঝে শক্তি অর্জন এবং শত্রুর চোখে ভয় সঞ্চারের প্রকট শক্ত নির্মমের প্রাচীরের দৈর্ঘ্য। মেজর আগের মতো রাউন্ড দিতে দিতে বলল, আই অ্যাম ট্রু মুসলিম, মাই প্রোফেট অ্যান্ড লিডার মোহাম্মদ। আমি একজন খাঁটি মুসলিম, আমার নবী এবং নেতা হলেন মোহাম্মদ। সৈনিকরা রাইফেল নাচিয়ে নাচিয়ে পা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে বলতে আই অ্যাম ট্রু মুসলিম, মাই প্রোপ অ্যান্ড লিডার মোহাম্মদ। রাইফেল আর পায়ের বুটের দুটো ধাতব পদার্থের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক ঐশ্বরিক আওয়াজ। প্রতিটা সৈনিকের চোখে উচ্ছ্বাস, মুখে ধ্বনি, বুকে হাত। তারা এখনও পিচঢালা রাস্তায় পায়ের বোট আর রাইফেল দিয়ে আওয়াজ তুলছে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। দুইটা সেনাবাহিনী জিপ থেকে নেমে আসলো অফিসার, জেনারেল, কর্নেল। তারা সবাই স্লোগান যোগ দিল, সবাই একসাথে সঙ্গীত গাইল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপর একসাথে 50-60 জন সেনাবাহিনী জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু। কোথায় হারিয়ে গেল বোকা খাতুন, হারিয়ে নিয়ে গেছেন আমায়, এখনও ঘরে আছি, তুমি আমার প্রিয়তমা, আপনি আমার রিয়েল হিরো। ইসমা জ্বরে কাঁপছে, খাট থেকে কোনো রকমে উঠে জানলা লাগিয়ে আবার শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে কল করেছে তুলি। ইসমার কাঁপা কাঁপা গলা শুনে তুলি উত্তেজিত হয়ে গেল। কি হয়েছে ভাবি? জ্বর এসেছে। ভাইয়া কোথায়? হেড অফিসে জরুরি মিটিংয়ে আছে। বিকালে জ্বর হয়েছে, মেডিসিন নিয়েছি, জ্বর বিকালে কমে গিয়েছিল, কিন্তু মাগরিবের পর আবার এসেছে। তোমার ভাইয়া মিটিং শেষ হলে চলে আসবে। তোমার ভাই আর্মড ফোর্স থেকে লেডি অফিসার বাসায় পাঠাতে চেয়েছিল, আমি না করেছি। তুলির কথা শুনে ইসমার মা আর শাশুড়ি চিন্তিত হয়ে গেল। ইসমার সাথে কেউ নেই, মেয়েটি কিভাবে কি করবে? ইসমা তুলির সাথে কথা বলতে বলতেই মেজরের আগমন ঘটে। বৃষ্টিতে কাকভেজা হয়ে উসামা খন্দকার ছুটে এসেছে। ভিজা ইউনিফর্ম পাল্টে শুকনো কাপড় গায়ে দিয়ে হাত রাখল ইসমার কপালে। শরীর মাত্রাধিক গরম। জলপট্টি মাথায় দিয়ে রান্নাঘরে চলে গেল। ভাত আর গরুর মাংস রান্না করা আছে। রান্না ঘর থেকে বের হয়ে নিচু হয়ে জানতে চাইলো কি দিয়ে ভাত খেতে পারবে। কিছু খেতে ইচ্ছে করছে না, মুখ তেতো হয়ে আছে। খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না, কষ্ট হলে অল্প কিছু খেতে হবে। কি তৈরি করে দিব বলো? আলুর ভর্তা হলে মনে হয় খেতে পারবো। আলু সিদ্ধ বসিয়ে আবার চলে আসলো খাতুনের কাছে। বারান্দার কোঁচকানো কাপড় ভাঁজ করতে করতে বলছে, ক্লাস 5-6 থাকতে আমার টিচারের উপর নজর রাখতাম। টিচার আমাদের উপর নজরদারি করে, তার থেকে বেশি নজরদারি আমরা করতাম। কখন টিচার ক্লাসরুমে প্রবেশ করবে, কখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে, আমরা সেই সুযোগ খুঁজে বেড়াতাম। টিচার না থাকলে দুষ্টুমি করতাম। সেই অবস্থা হয়েছে আমাদের সাথে। অপরাধীরা আমাদের কঠোর উপর নজর রাখে। ইসমা হাত বাড়িয়ে আস্তে আস্তে বলল, গামছা দিন আমার হাতে। উসামা খন্দকার গামছা হাতে দিল। ইসমা শুয়ে থাকে, ইশারা দিল মাথা নিচু করতে। ইসমা হাত দিয়ে বাড়িয়ে স্বামীর ভিজা মাথা মুছে দিল। জ্বরে তোমার মুখ শুকিয়ে গেছে, জ্বর আসলে আমার বেহাল দশা হয়ে যায়। উঠে বসো, চুল আঁচড়ে দেই। চুল চিরুনি করতে করতে মোবাইলে বাড়ির সবার সাথে কথা হয়ে গেছে। লম্বা চুলে বেনি করে রান্নাঘরে চলে গেল। আলু সিদ্ধ হয়ে গেছে। ইসমা রান্নাঘরের সামনে চেয়ারে বসে বসে দেখছে মেজর খন্দকারের কাজ। পেঁয়াজ মরিচ নিয়েছে কুচি করতে। ইসমা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আমাকে দিন, কেটে দেই। কিন্তু মেজর দিল না, নিজেই কেটে ফেললো। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলুর ভর্তা বানিয়ে ভাতের লোকমা তুলে নিল ইসমা খাতুনের মুখে। লবণ হয়েছে? হ্যাঁ, সব কিছু একদম ঠিক হয়েছে, আপনিও খেয়ে নিন। এক টুকরো গোস্ত নেই? না, গোস্ত নিলে আর খেতেই পারবো না। ইসমাকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেয়ে নিল। খাওয়ার ফাঁকে ফাঁকে দুষ্টুমি ছাড়লো না। কখনো গালের কাটা দাগে চুমু দেওয়া, কখনো চোখের পাতায় ফু দেওয়া, কখনো বেনি ধরে টান দেওয়া। ইসমা হাসতে হাসতে বলল, আপনার সহকর্মীরা জানে তো কি মাঠে ময়দানে ট্রেনিংয়ের দায়িত্বে আপনি একজন মেজর আর বাসায় একজন হিরো? তো আপনার সহকর্মীর জানে? কেন জানবে না, অবশ্যই জানে। তোমার প্রতি আমি যত্নশীল এবং সন্তুষ্ট, তুমি আমার হৃদয়ের রানী, তা কারো অজানা নয়। ইসমা মুখে হাসি বজায় রেখে বলল, মেজর জাহিদের স্ত্রীর সাথে ওই দিন কথায় কথায় সে আপনার অনেক প্রশংসা করেছে। মেজর জাহিদ তার স্ত্রীর সাথে আপনার কথা বলে, আমাকে নিয়ে কি কথা বলে? এই যে ডিউটিতে থেকেও একটু পর পর কল করেন, কোনো সুন্দর জায়গায় গেলে আমাকে ভিডিও কলে দেখেন এবং বলেন সেখানে আমাকে নিয়ে যাবেন। এগুলো রং চা খাবে? এই সময় চা মন্দ হয় না, কড়া লিকার দেবেন। বাইরে বৃষ্টির প্রকট থেমে গেছে। থেমে থেমে গাছের পাতা থেকে টুকটুক পানি পড়ছে। পরিবেশটা বেশ শীতল। ইসমাকে মেডিসিন খাইয়ে গরম চা হাতে দিল। দুজনের হাতে ধোয়া ওঠা গরম চা। মেজরের কাঁধে মাথা রেখে ইসমা একটু একটু গরম চা পান করছে। সিক্রেট মিশনে রিয়াদ ভাইও যাবে? হ্যাঁ, ক্যাপ্টেনও যাবে। আপনি কখনো মিশনে গিয়েছেন? গিয়েছি। রিয়াদ ভাইয়ের ছেলেটা লামিয়া ভাবির মতো হয়েছে। আমাদের বাচ্চা হলে কার মতো হবে? আনমনে কথাটা বলেই ইসমা নয়ন জোড়া ঘুরালো স্বামীর পানে। তারপর করুণ মুখশ্রী নিয়ে বলল, আমার পেটে কোনো অস্তিত্ব আসবে না। মেজর কোনোরূপ কথা না বলে খাতুনকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল। ইসমা লেপ্টে আছে স্বামীর বুকে। শত সহস্র কোটি কোটি মানুষের সৃষ্টিকর্তাকে, এক স্রষ্টা। জীবন মরণের ক্ষমতা কার হাতে? এক স্রষ্টার হাতের। বাচ্চা পয়দা করার মালিককে? এক স্রষ্টা। প্রথম নরনারীর কোলে কে প্রথম বাচ্চা দান করেছেন? এক স্রষ্টা। প্রতিটি নারীর গর্ভে কার ইশারায় জমাট রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি হয়? কার হুকুমে সেই মাংসপিণ্ডে জান আসে? এক স্রষ্টার হুকুমে।
সেই স্রষ্টা যদি তোমার ভাগ্যে অন্য কিছু রাখে তাহলে তুমি অসন্তুষ্ট হবে। তার ইচ্ছার বিরুদ্ধে আদম সন্তানের কোনো ইচ্ছা থাকতে পারে, না থাকতে পারে না। তবে ঠিক আছে, এই কথাবার্তা সর্বদা মাথায় রাখবে। স্রষ্টার হাতে সৃষ্টি করা কোনো ব্যাপার না। একসময় তিনি তোমাকে এত দান করবে যা তুমি কল্পনাও করোনি। সব নারী চায় মা হতে, তাকে কেউ মা মা ডাকবে। এখন থেকে আমি দোয়া করব, শুধু তোমার জন্য দোয়া করব। কী দোয়া করবেন বলা যাবে না, কেন বলবেন না? যার কাছে হাত পাতবো তার কাছেই বলবো, তাকে বলতে হয় না। তিনি বান্দার প্রকাশ্য লোকায়িত সব কিছুই জানেন, তবুও তিনি পছন্দ করেন তার দরবারে ভিক্ষুকের মতো চাইতে। আমরা সবাই ভিক্ষুক আমাদের প্রভুর কাছে। তিনি দয়া না করলে আমরা কুলহারা। আপনি সবসময় খুব সুন্দর করে কথা বলেন, আমার মন ভালো হয়ে যায়। নিজেকে খুব 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 সুখী লাগে। চা ঠান্ডা হয়ে গেল তো? আমার মনও ঠান্ডা হয়ে গেছে মেজর খন্দকার। ইসমা ঘুমিয়ে গেছে মেজরের বুকেই। রুমে এখনো লাইট জ্বলছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করছে কাটা জায়গায়। ঘুমন্ত স্ত্রীর গালে কতগুলো চুমু দিল। কপালে গভীর চুমু এঁকে চেয়ে রইল নরম মনের রমণীর দিকে। এই চেহারাকে আটকে গেছে উষমা খন্দকার। বধূকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। ইসমার জ্বর এখনও স্বাভাবিক। ফজরের আজান ভেসে আসছে মসজিদের মিনার থেকে। ইসমা মনোযোগ দিয়ে আজানটা শুনল। ফজরের আজান ইসমার কলিজায় লাগে। এই আজানের ধ্বনি কেমন জানি লাগে। খন্দকার সাহেবের এখনও ঘুম ভাঙেনি। উসামা যেমন করে বুকে মাথা চাপিয়ে ঘুমেছিল, ইসমা সেইভাবেই আছে। ইসমা দুহাত জড়িয়ে ধরল প্রিয়তমাকে। কিছুক্ষণ এভাবে কেটে গেল। ঘুম ভাঙতেই বেকুল হয়ে প্রেয়সীর কপালে গালে হাত রেখে দেখতে লাগলো শরীরে জ্বর আছে নাকি। মাশাআল্লাহ, জ্বর তো নেই, এখন সুস্থ বোধ করছি। আজ তো আপনার ছুটির দিন, জাফলং গেলে কেমন হয়? ভালো আইডিয়া, নাস্তার পরেই বেরিয়ে যাব। সিলেট কোয়ার্টারে ইসমার ১.৫ বছর কেটেছে। মেজর বউ ছাড়া কোথাও থাকে না। নিজের সাথে ঢাকা নিয়ে যায়, নিজের সাথে সিলেটে নিয়ে আসে। এখান তাহিয়া খাতুন মাঝে মাঝে আসে। উসমার মা মালিহা খানমও এসেছে ২-৩ বার। তুলি টুসি তার ২ দিন থেকে গেছে কিছুদিন আগে। মোবারক খন্দকার ভাতিজি দুজনকে নিয়ে গেছে। জাফলং হলো সিলেটের দর্শনীয় স্থানের মাঝে অন্যতম একটি পর্যটক কেন্দ্র। ইন্ডিয়ার পাহাড় ঘেঁষে বাংলাদেশের সীমানা। এই পার থেকে ইন্ডিয়া দেখা যায়। ঝুলন্ত ডাউকি ব্রিজে ইন্ডিয়ার গাড়িগুলো একটার পর একটা চলছে। বাংলাদেশের জাফলং থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডিজাইন করা বাড়িগুলো। সরাসরি দেখা যায় এখান থেকে। সহধর্মিণীর হাত ধরে মেজর খন্দকার সিঁড়ি বেয়ে নামছে অনিন্দ্য সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে। নিচে নামতে হলে অনেকগুলো সিঁড়ি পার হতে হয়। মেজর আর তার স্ত্রী ১১টা বাজে এখানে পৌঁছেছে। সিলেটের সব পর্যটক কেন্দ্র ইসমা ২ বার করে ঘুরেছে। সময় পেলেই বাইক ছুটেছে উষমা খন্দকার। ইসমা স্বপ্নের মতো সময় কাটার এই সুন্দর মনের মানুষটার সাথে। আজ বেশ গরম পড়েছে। সিঁড়িগুলো শেষ করেই মেজর তাড়াতাড়ি একটা পিঙ্ক কালার ক্যাপ নিয়ে গেল, তারপর পরিয়ে দিল বউয়ের মাথায়। ছেলেদের ক্যাপও তো পাওয়া যায়, আপনিও একটা পরুন। না, আমি পরব না। স্বচ্ছ পানির নিচে সাদা পাথর, মেঘালয়ের পাহাড় আর উপরে খণ্ড খণ্ড মেঘেদের বিস্তর মেলা। ইসমা হাতের আঁচলায় পানি নিয়ে ছুঁড়ে মারল প্রিয় পুরুষের মুখে। আরও ২ বার পানি ছুঁড়ে দিল। উষমা খন্দকার পানি নিয়ে এগিয়ে আসতে ইসমা পালিয়ে যেতে চাইল। দ্রুত ছুটতে গিয়ে বড় পাথরে পা বেজে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ঝড়ের গতিতে ইসমার বাহু চেপে ধরল মেজর। আরেকটু হলেই তো পড়ে যেতে। শুধু তুমিই পানি নিয়ে দুষ্টুমি করো, আমি পানি দিব না, যাও। রাগ করেছেন? তোমার সাথে রাগ করতে পারি আমি? কেন আমার সাথে রাগ করা যায় না? না, মোটেও না। তোমাকে দেখলে তো রাগ পালিয়ে যায়। তুমি আমার শান্তির কারণ। দুজনের পেইন নদীর ও স্বচ্ছ ঠান্ডা পানিতে হাঁটু পর্যন্ত ভিজিয়ে ফেলেছে। ভেজা শরীরে নৌকো করে আবার মায়াবী ঝর্ণায় গিয়েছে। মায়াবী ঝর্ণা থেকে ফের পিয়াইন নদীর পাড়ে এসে মেজর স্ত্রীকে বড় ছাতার নিচে চেয়ারে বসিয়ে চলে গেল জোহরের নামাজ পড়তে। বর্ডার গার্ডদের সাথে সালাত আদায় করে চলে গেল জাফলং স্পটের দক্ষিণ দিকে। তারা বাসা থেকে খাবার এনেছে। দুজনের ভেজা কাপড় শুকিয়ে গেছে। এখানে অনেক বাতাস, আবার গরমও প্রচুর। বাতাস আর রোদের মিশ্রণে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে ইসমা খাইয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডকে। ইন্ডিয়ার পাহাড় এবং কিছু কিছু বাড়ি ঘর দেখা যায়। পাহাড়ি বনে ফুলের সুবাস ধেয়ে আসছে। ইসমা হঠাৎ করেই মন্ত্রী লিয়াকত আলীর ব্যাপারে জানতে চাইল। কোনো ভনিতা ছাড়াই মেজর বলতে লাগলো, পঞ্চম শ্রেণী থেকে আমাদের বন্ধুত্ব। আমি, রায়হান, সজীব আর লাবিব। লাবিব হলো লিয়াকত আলীর ছেলে। ১০ম শ্রেণীর ভয়ানক ঘটনা ঘটে। লাবিবকে গুলি করা হয়। বাদল ছিল আমাদের ক্লাসমেট, ওর বড় ভাই। ভার্সিটিতে সিনিয়রদেরকে রেগিং করে। লাবিব লাবিব নাদুস নুদুস স্বাস্থ্যের অধিকারী ছিল। ওরা মোটা দেহ নিয়ে বাদল লাবিবকে কটাক্ষ করত। আমার সামনে কখনোই কেউ ওকে কিছু বলতে পারতো না। রায়হান আর সজীব প্রোটেক্ট করতো লাবিবকে। টেস্ট পরীক্ষার দিন সবার সামনে বাদল বুলি করে লাবিবকে। সেদিন আমি অসুস্থ থাকায় মা আমাকে স্কুলে যেতে দেয়নি। লাবিব ভীষণ লজ্জা পায়। রায়হান আর সজীব সাহায্য করেনি লাবিবকে। মনের দুঃখে সবার সামনে অপমানিত হয়। বাসায় গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে লাবিব। লিয়াকত আলীর একমাত্র ছেলে হলো লাবিব। তাদের আর কোনো সন্তান নেই। আদরের ছেলের মুমূর্ষু অবস্থা লাবিবের মা সইতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারা যায়।
লিয়াকত আলী সিঙ্গাপুর নিয়ে যায় লাবিবকে। লিয়াকত আলীর সুখের সংসার এলোমেলো হয়ে যায় বাদলের কারণে। লাবিব আরও বেশি কষ্ট পায় সজীব আর রায়হানের চুপ থাকা দেখে। লিয়াকত আলী সব জানতে পেরে ভয়ানক প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, বাদলকে মেরে ফেলে। তারপর সজীবকেও। উসামার কণ্ঠ কেঁপে ওঠে, আখিদয় ছলছল করে ওঠে। ইসমা ফট করে বলল, মন্ত্রী লিয়াকত আলী সজীবকে কেন মারলো? ওই যে সজীব লাবিবকে বিপদে দেখেও সাহায্য করেনি তাই। রায়হানকেও মারতে চেয়েছিল, তবে লাবিব সিঙ্গাপুর থেকে সার্জারির মর্ডারের কথা শুনে ওর বাবার সাথে রাগারাগি করে। ইসমা উত্তেজিত হয়ে বলে, এই সামান্য কারণে ছেলের বন্ধুকে কে খুন করে ফেলবে? বিষয়টা ততটাও সামান্য নয়। লাবিব ছিল মৃতপথের যাত্রী, লাবিবের মাও মারা গেল ওই সময়। লিয়াকত আলী নিজের মা যে ছিল না। সুখের একটা সংসার শেষ হয়ে যায় র্যাগিংয়ের ভয়াবহতায়। সজীবকে প্রথমে মারতে চাইলেও পরে লিয়াকত আলী না করে দেয়, তবে সজীবকে এর আগেই মেরে ফেলা হয়। তখন থেকেই সজীবের হত্যার কারণ হিসেবে লিয়াকত আলীর সাথে দ্বন্দ্ব লাগে আমার। রায়হানকে রাতে লাথি মেরেছি ও আর সজীব যদি লাবিবের পাশে দাঁড়াতো তবে এমন খারাপ কিছুই হতো না। লাবিবের চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। লাবিব আর রায়হানকে বলেছি আমার সাথে আর যোগাযোগ না করতে। লাবিব যদি আত্মহত্যার চেষ্টা না করতো তবে এত সব হতোই না। সজীব আর রায়হান তারা কেন লাবিবকে বাদলের হাত থেকে বাঁচায়নি? বাদলের সাথে ওরা চেলাপেলা ছিল, তাই ওরা ভয় পেয়ে সাহস পায়নি। সব কিছু এই রেগিংয়ের কারণে। আই হেট দ্য ওয়ার্ড রেগিং, আই হেট রেগিং। লিয়াকত আলী সবসময় আমার সব কিছু নজরদারি রাখে কেন? লাবিব, রায়হান ওরা দুজন আমার অভিমান ভাঙতে চায় আর ওদেরকে সাহায্য করে লিয়াকত আলী। আমি সবসময় লিয়াকত আলী, রায়হান আর লাবিব থেকে দূরে থাকি। সজীবের জানাজা দিয়ে এই যে মুখ ফিরিয়েছি আর কারো সাথে স্বাভাবিক হয়নি। সজীবকে মারার অপরাধে লিয়াকত আলী প্রচুর ডিপ্রেশনে থাকে। সজীবকে মারার দায়ে লাবিব ওর বাবার সাথে অনেক বছর কথা বলেনি। যত যাই হোক, হত্যার দায় কোনো কিছু দিয়ে পুষায় না। রায়হান ফায়ার সার্ভিস যোগ দিয়েছে, আমি সেনাবাহিনীতে, আর লাবিব সিঙ্গাপুরে জব করে। এখন বিকাল, পাহাড়ি শীতল বাতাস ছুঁয়ে দিল মেজর আর তার স্ত্রীকে। ইসামা ঘুমিয়ে গেছে মেজরের হাঁটুতে মাথা রেখে। কত শান্তির ঘুম ঘুমিয়েছে ইসমা খাতুন। এই পুরুষের সান্নিধ্যে থাকলে সব কিছুই তো আনন্দ, আত্মবিশ্বাস আর সুখের ছোঁয়ায় লেপ্টে থাকা ইসমা নামক রমণী। জাফলং এর নজরকাড়া সৌন্দর্য, ডাউকি ব্রিজের ওই পাড়ের গাছগাছালি, মনোরম পরিবেশ সাক্ষী হলো এক দাম্পত্যের ভালোবাসার সরলতা। পেরিয়ে গেল আরও 6টি মাস। কোয়ার্টারে পাক্কা 2 বছর পরিপূর্ণ হয়েছে উসামা আর ইসামার সংসার। সিলেটের বর্ডারে কিছু সমস্যা হয়েছে, তাই সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে বর্ডারে। তাদের নেতৃত্বে রয়েছে 2 জন মেজর, 1 জন কর্নেল উসামা খন্দকার, তাদের মাঝে একজন। রাত 2টা ছুঁই ছুঁই। ইসমা পায়চারি করছে দুরু দুরু বুকে। মেজর কখনো আসবে আর কখন সরাসরি কথাটা জানাবে। অদ্ভুত আনন্দ হচ্ছে ইসমার, যা বলা যা বোঝানো সম্ভব নয়। অপেক্ষা করতে করতে সেই মোক্ষম সময় এসেই গেল। ক্লান্ত শরীর নিয়ে চমৎকার হাসি দিল ব্ল্যাক ডায়মন্ড। দরজা লাগিয়ে অপরাধী গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে, রাগ করেছো? ইসমা কিছুই বলছে না। মেজর তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নর্মাল কাপড় পরে নিল, তারপর নিজেই রান্নাঘর থেকে 2 জনের জন্য খাবার বেড়ে আনলো। ইসমা কেমন কেমন যেন করছে। আমি জানি তুমি খাওনি, বসো দুজনে খেয়ে নেই। আমাদের ডিউটি এমনই সোনা পাখি, কিন্তু তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? ইসমা ঝরঝরিয়ে কেঁদে ফেলল। ব্ল্যাক ডায়মন্ড হতভম্ব। ইসমা কাঁদতে কাঁদতে গলা জড়িয়ে ধরল মেজর খন্দকারের শক্ত 2 হাতে। আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে কোমল স্বরে মেজর বলছে, আমার বোকা খাতুনের কি হয়েছে? দেরি হয়েছে বলে চিন্তায় ছিলে? কথা বলছো না কেন পাখি? কিছু একটা বলো। ফুঁপিয়ে ফুঁপিয়ে ইসমা ভাঙা ভাঙা অস্পষ্ট গলায় বলল, আমি আমি প্রেগনেন্ট। আমি বন্ধ্যা নই, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। ব্ল্যাক ডায়মন্ড, কেউ তুই বিমূঢ়। ইসমা এখন কাঁদছে। কত কত রহমত বরকত নাজিল হলো এই দুই রুমের ফ্ল্যাটে। 7-8 মিনিট অতিবাহিত হওয়ার পর মেজর খন্দকার স্ত্রীর আদরি মুখে হিসাব ছাড়া চুমু দিল। কাটা গালে, অপর গালে, থুতনিতে, নাকে, চোখের পাতায়। বাদ গেল না কানের লতিও। আমাকেও কেউ বন্ধ্যা বলবে না, তাই না? আমার ইসমা খাতুন, স্বাভাবিক হও, তারপর কথা বলবো। সত্যি স্বাভাবিক হয়ে মেজর বলছে, প্রতিটা নিঃসন্তান নারীর পূর্ণতার স্বাদ পেয়ে যাক। তাদের কোলে শিশু না আসলেও তাদের কোলে আল্লাহ দান করুক মহান রব, তার পূর্ণ সম্মানের সাথে বেঁচে থাকুক। এই প্রিয় নারী, তুমি সত্য কথা শুনে নাও। তোমার বাচ্চা হলেও তুমি ইসমা খাতুন, তোমার বাচ্চা না হলেও তুমি ইসমা খাতুন। তোমার কোনো খুঁত থাকলেও তুমি আমার কাছে অপূর্ব এক মানবী। বন্ধ্যাত্ব কারো দুর্বলতা হতে পারে না, নিঃসন্তান কারো দোষের বিষয়বস্তু নয়। এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দান করেন, আর যাকে ইচ্ছে ছেলে মেয়ে কিছুই দেন না। তাই বলে কি সেই নিঃসন্তান নারী সমাজের অবহেলিত হয়ে পরিচিত হবে? ঘৃণিত আর অবহেলিত তারা যারা ডাস্টবিন নিষ্পাপ শিশুকে ফেলে দেয়। ঘৃণিত লাঞ্ছিত তারা যারা মেয়ে সন্তানকে বলে পেটেই মেরে ফেলে। অনাগত সন্তানকে ঘৃণিত তারা যারা পরপুরুষের পিড়িতে দেওয়ানা হয়ে ছোট ছোট বাচ্চা রেখে চলে যায়। সেই নারী কখনো অলক্ষ্মী নয় যে গভীর রাতে একটি বাচ্চার জননীর জন্য ফুঁপিয়ে কাঁদে।
এমন নারী যদি জীবদ্দশায় নিঃসন্তান থাকে তাদেরকে আল্লাহ শেষ বিচারের দিন এত খুশি আর সম্মান দান করবেন যা পার্থিব দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না। ইসমা নাক টেনে বলল, গত সপ্তাহ ধরে নিজের মাঝে অদ্ভুত পরিবর্তন আন্দাজ করে তামান্না আপুর সাথে আলোচনা করেছিলাম। আপু বলেছে টেস্ট করতে। আপনাকে না জানিয়ে ৫ বার টেস্ট করেছি, একবারও নিরাশ হইনি। আমাকে কেন জানালেন না? আমি আগে নিশ্চিত হতে চেয়েছিলাম, কারণ প্রথম আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। ঢাকায় জানে সবাই? হ্যাঁ, তামান্না আপু বলে দিয়েছে। সবাই খুশিতে বাকহারা। কেউ আপনাকে জানায়নি যেন, আমি আগে বলিনি তাই। অন্য সব পুরুষ হয়তো বাবা হবে বলে খুশি হয়, আমিও এমনটাই। তবে আমার খুশির আরও একটা কারণ। কী কারণ? তুমি। এই পেটে আপনার সন্তান আসেনি বলে লাথি মারতে পারলেন? রায়াত বসে আছে টিনের ঘরে, টলটলে চোখে হাত গলায় কথাটি বলেছে ইসমা। বন্ধ্যা বাজা বলে যেই মেয়েটাকে কথা শুনতে হয়েছে, সেই মেয়েটা এখন গর্ভবতী মেজর রুশমা খন্দকারের অনাগত সন্তানের মা। ইসমা মা হবে, সন্তানের জননী হবে। ইসমা বন্ধ্যা নয়। রাহাত শেষ থেকে শেষ। এই শেষের পরে আর কোনো শেষ হয় না। জরিনা গয়নার শোক আর সংসারের কাজ করে শুকিয়ে গেছে। সারাদিন খিটমিট করে কান্নাকাটি করে। ইসমাকে স্মরণ করে শতবার নাতি বা নাতি করে ইসমার মাথা খেয়েছে। সেই নাতি সুমির পেট থেকে বের হয়েছে বলে চোখেও দেখতে পারে না। সুমির মায়ের কাছে রায়হান থাকে। রাহাত খরচ চালায় রায়হানের যাবতীয় সবকিছু। সিগারেট ধারালো রাহাত। পুরুষ জাতি কষ্টে থাকলে নাকি সিগারেটে একটু হলেও শান্তি মেলে। রাহাত কোথাও শান্তি পায় না, সিগারেটেও না। রাহাতের ক্ষতবিক্ষত হৃদয়ে নতুন ঘা চেপে বসেছে ইসমার মাতৃত্বের খবর শুনে। বিগত মাসগুলো রাহাত কুরে কুরে ধুকে ধুকে মরেছে। রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় আফসোস আর আফসোস। কেন আরেকটা বিয়ে করার ভূত মাথায় চাপলো? কেন সে ইসমার দুঃসময়ে পাশে না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? রাহাত এক ভয়ানক চিৎকার দিল। ইসমা বলে, রাহাতের চিৎকার এমন গর্জন হয়েছে যেন কোনো আহত সিংহ নিরাময় চাইছে। জরিনা শুনল ছেলের সেই চিৎকার। ইসমার নাম নিয়ে চিৎকার করে মরে গেলেও কি ইসমা আসবে? না, ভুলেও না। ইসমা আর কখনো কোনোদিনও আসবে না রাহাতের ধারের কাছে। উসামা খন্দকার ভ্রু কুঁচকে চেয়ে আছে ইসমার পেটের দিকে। মনে মনে ভাবছে, এত বড় পেট কেন? ৫ মাস রানিং, অথচ মনে হয় যেন ৭ মাস। ইসমার চলাফেরা হাঁটা চলার কষ্ট হয় এখন থেকেই। তারা আজ ঢাকায় চলে যাবে। উসামার বাবা, চাচাও আর ২ বোন আসছে সিলেটে। সাথে তামান্নার ৪ সন্তানও আসছে। ব্ল্যাক ডায়মন্ড তাদের সাথে যাবে, আবার ৩ দিন পর চলে আসবে। এই ২ রুমের ফ্ল্যাটে ইসমা খাতুন কে ছাড়া মেজর খন্দকার থাকবে কি করে? এই দূরত্ব কি করে মন মানবে? কি নিয়ে ভাবছেন? তুমি চলে যাওয়ার পর এখানে থাকবো কি করে? সৈনিকদের সাথে থাকবো। তোমার ডেলিভারির ৩ মাস পরে ভালো দেখে ফ্ল্যাট নিব। সেখানে তুমি, আমি আর বাবু একসাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনাকে দরকার তো আমার। অসহায়ত্ব ঘিরে ধরল মেজরের তনু মনে। তবে ইসমার সামনে তো প্রকাশ করল না। দৈহিক লম্বা পেরানো শরীরের পুরুষটা হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। ইসমার কোমল ২ হাত অজস্র চুমু দিয়ে ভরসা আশ্বাস দিল, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার সাথে থাকতে। আমি যেমন তোমার স্বামী, তেমন দেশের একজন সৈনিক। তোমাকে ছাড়া আমি নিজেই ভালো থাকবো না। আমার ভালো থাকার মেডিসিন তো তুমি। বেবি নড়ছে। মেজর একদম স্থির। ইসমা স্বামীর হাত রাখলো পেটের উপর। মৃদু নড়াচড়া স্পষ্ট করে ধরা দিল। মেজর মাথা এলিয়ে দিল পেটের উপর। চোখ থেকে নির্গত হলো ২ ফোঁটা পানি। কেমন শুক লাগছে। বাড়ন্ত পেটে চুমু দিল অনেকগুলো। ইসমা ২ হাতে আর্মি কাটিং ছোট ছোট চুলগুলো টানছে আর ফ্যাস ফ্যাস করে কাঁদছে। আবার কাঁদছো কেন পাখি? মাঝে মাঝে আমার ইচ্ছে হবে আপনি এভাবে পেটের উপর হাত রাখেন, আদর করেন। কিন্তু দূরে থাকলে কিভাবে সম্ভব? ছুটির দিনে নাইটে যাব, নাইটে আসবো। কষ্ট করে যাবে বেশি। আমরা কষ্ট করতে জানি। ভবিষ্যতে কি হবে অদম সন্তান তা জানে না। আমি কল্পনাও করিনি তুমি নামক কোমল মতি আমার জীবনে আসবে, মুখের স্রোতে ভাসিয়ে নেবে। আমি যদি সত্যি বন্ধ্যা হতাম তবে এই অনুভূতি কি করে পেতাম? এই কারণেই পুরুষ সন্তানের লোভে আরেকজনকে বিয়ে করে, তাই না? স্নিগ্ধ হাসি দিল উসামা। ফ্লোরে বসে থেকেই বলল, কোথায় যেন শুনেছিলাম ভালোবাসা বিসর্জন রয়েছে। বিসর্জন কি জানো? না, জানি না। দুজন দুজনকে ভালোবাসলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। ধরো যদি স্ত্রীর সমস্যা থাকে, যেমন সন্তান জন্মদানে অক্ষম, তবে স্বামী বিসর্জন দিবে এই মুহূর্তটা। এই যে আমি তোমার পেটে হাত রেখে নড়াচড়া অনুভব করছি, এটা হলো শ্রেষ্ঠ অনুভূতি। স্বামীকে বিসর্জন দিতে হবে এই অনুভূতির লোভ। আর যদি স্বামীর সমস্যা হয় তবে স্ত্রীকে বিসর্জন দিতে হবে এই পরিস্থিতি। এই যে তুমি বসে আছো উঁচু পেট নিয়ে, আর আমি তোমার উঁচু পেটে হাত রেখে ঠোঁট ছুঁয়েছি, আদর করেছি। এই পরিস্থিতি স্ত্রীকে বিসর্জন দিতে হবে। একজন স্ত্রী যখন মা হতে চায় এবং মা হয়, তখন স্বামীর পক্ষ থেকে এগুলো প্রাপ্য। কিন্তু স্বামী অক্ষম হলে তো এই সময় এই পরিস্থিতি আসবে না। কাজেই স্বামীকে প্রকৃত ভালোবাসলে স্ত্রীকে বিসর্জন দিতে হবে পেটে অনগত অস্তিত্বের নড়াচড়া, যা একজন নারীর সৌভাগ্য এবং তৃপ্তি। পুরুষেরও সমস্যা হয়। হ্যাঁ, কোনো দম্পতির বেলায় স্ত্রীর বদলে স্বামী সমস্যা হয়ে থাকে। যদি আত্মার টান থাকে তবে এই রকম ২টা বিসর্জন দেওয়া কোনো ব্যাপার নয়। যদি তোমার অপরাগত থাকতো তবে আমি এভাবে তোমার বাড়ন্ত পেটে হাত রাখতে পারতাম না। তাতে কি এমন হতো? কিছুই হতো না। এই নড়াচড়া শুধু ৩ অথবা ৪ মাস উপলব্ধি করা যায়, এরপর তো আর করা যায় না। এই ৩-৪ মাসের একটু সুখের জন্য কেন আমার বধূকে মানসিক যন্ত্রণা দিব? হয়তো আমার ঔরস তোমার পেটে আসবে না।
তবে আমাদের ঘরে একটা বেবি কিন্তু ঠিকই আসবে, দত্তক নিয়ে আসার কথা বলেছি। সেই দম্পতি অনেক বছর অপেক্ষার পরেও বাচ্চার মুখ দেখছে না। তারা একটি বাচ্চা দত্তক আনলেই সব শেষ হয়ে যাবে, তাদের আর পিছু টান থাকে না। তবে বেবি অ্যাডপ্ট আনতে হলে স্বচ্ছ মনের অধিকারী হতে হবে। যারা স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসে তারাই স্বচ্ছ মনের মানুষ, এবং তারাই স্ত্রীকে কষ্ট না দিয়ে পরিবার এবং বাচ্চার অভাব পরিপূর্ণ করে একটা বাচ্চা দত্তক এনে। আমার সন্তান না হলে আপনারও একটুও কষ্ট লাগতো না? আমার কষ্ট হয় তখন যখন তুমি কষ্ট পাও। আপনার মতো সব স্বামী যদি এমন বুঝাদার হয়, বিচক্ষণ হতো, তবে কোনো অবলা নারী বন্ধ্যা উপাধি পেত না, কোনো অসহায় নারী সতীনের সংসার করত না, কোনো নির্যাতিত নারী নীরবে নির্যাতন সয়ে নিত না। সমাজে রাহাত আর তার পরিবারের যেমন আছে, তেমন আমার মতো পরিবারও আছে। আর কিছু বছর পর একটা বেবি দত্তক আনার সিদ্ধান্ত নিয়েছিল তোমার শ্বশুর শাশুড়ি। তাদের এমন সুন্দর চিন্তাধারার কারণে আল্লাহ আমাদেরকে আরও সুন্দর মুহূর্ত দান করেছেন। এমন অনেক মানুষ আছে যারা বাচ্চা দত্তক নিয়েছে, তবে ধীরে ধীরে এমন মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ওই যে মানুষের মন থেকে দয়া মায়া মহাব্বত উঠে যাচ্ছে। তাই তুমি কনসিভ না করলে তোমাকে একটা বাবু এনে দিতাম, যে সে তোমার আমার রক্তের না হলেও তোমার আমার সন্তান হয়ে উঠতো। কিন্তু তুমি তোমার রবের কাছে অনেক চেয়েছো, অনেক অনেক চেয়েছো, তাই তিনি তোমাকে ফিরিয়ে দেননি, তোমাকে দান করেছেন, তোমাকে খুশি করেছেন। অলস বিকেলে অলস ভঙ্গিতে ইসমাতুলি আর টুসির সঙ্গে ছাদে বসে আছে। দুই ননদ ধরে ধরে ভাবিকে ছাদে এনেছে। তামান্নার সাথে গতকাল হসপিটালে গিয়েছিল। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা গেছে একসাথে ৩ জন নতুন সদস্য আসবে। এই খবর শোনার পর থেকে খন্দকার বাড়িতে কারো খুশি ধরে না। তাহিয়া খাতুন ইসমার প্রেগন্যান্সির খবর শোনার পর থেকে শুকরিয়া করে কুল পায় না। মানজিয়া খানম ইসমার পিছনে সময় দেয় ঠিক নিজের মেয়ের মতো। ইসমার এখন ৮ মাস। সিলেটে থেকে ঢাকায় আসার ৩ দিন পর উসামা চলে গেছে কর্মস্থলে, এরপর আর আসতে পারেনি। তুলি টুসি দুই বোন কত কথা বলেছে, কিন্তু ইসমার সেদিকে মনোযোগ নেই। ব্ল্যাক ডায়মন্ডের যত্ন, মুখের অমায়িক হাসি সব মনে পড়ছে। মেজরকে কল এসেছে। তোমার খুব মন খারাপ তাই না? আজ আসছি সত্যি? হ্যাঁ সত্যি খুশি হয়েছ? আল্লাহ, কত খুশি বোঝানো সম্ভব না। কয়দিন থাকবো জানো? কয়দিন? পুরো ২ মাস। ইসমা অবাক হতেও ভুলে গেছে এই বোকা খাতুন। সত্যি ২ মাস থাকবেন? হ্যাঁ ২ মাস। যে কোনো সৈনিক ১২ মাসের মধ্যে ২ মাসে টানা ছুটি কাটাতে পারে। তবে সময় আর ডিউটির সাপেক্ষ। আলহামদুলিল্লাহ আমার সব কিছু ঠিক আছে। আসছেন কখন? আস্তে আস্তে রাত হবে। তুমি কি করো? ছাদে এসেছি তুলি আর টুসির সাথে। একদম সাবধানে দুজনের হাত ধরে ধরে নিচে নামবে। তোমাকে নিয়ে সর্বক্ষণ চিন্তায় থাকি। এত চিন্তা করেন কেন? একটা পেটে ৩টা টোনাটুনি ঢুকে আছে। তামান্না আপু আমাকে যখন বলল তখন খুশি হব নাকি চিন্তা করব, কি যে হয়ে ছিল আল্লাহ। ধুর, শুধু শুধু চিন্তা করেন। আমার চিন্তা তুমি বুঝবে না গো। কৃষ্ণবর্ণের রাত ঝেঁকে আছে চারদিকে। মেঘের আড়ালে চাঁদ দেখি না। বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ঘড়ির কাঁটা ১০টার ঘরে। ভারী ইউনিফর্ম গায়ে খন্দকার পরিবারের ছেলে প্রবেশ করলো বাড়িতে। বাবা চাচার সাথে কোলাকুলি করে মাকে জড়িয়ে ধরলো। খালামণি এবং বোনদের সাথেও। শাশুড়িকে সালাম দিয়ে তাহিয়া খাতুন হাসি মুখে সংক্ষিপ্ত কথা বললেন। বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। মানজিয়া খানম বললেন, আসমান কাপড় পাল্টিয়ে খেতে আয়। ইসমাকেও নিয়ে আসবি। সবাই তোর জন্য অপেক্ষায় ছিলাম। ইসমার খাওয়া দেরি হয়ে গেছে। খালামণি তামান্না আপু আসেনি? এসেছিল, তোর আসাতে দেরি হয়েছে তাই চলে গেছে। সকলে দেখবি বিচ্ছু বাহিনী হাজির, মামামামি করে পাগল করে ফেলবে। ইসমা দম খিচে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কিছু মাসের ব্যবধানে লজ্জা ছেকে বসেছে। আগের বার যখন না জানিয়ে এসেছে তখন ইসমা ঘুমেছিল, কিন্তু আজ সজাগ এবং জানে মেজর খন্দকার আসবে। কলিং বেলের শব্দ শুনে বারান্দায় ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। পায়ের বোট হাতে তুলে নিজের রুমে ঢুকে ইসমা খাতুনকে দেখার জন্য। বারংবার চোখ ঘুরিয়ে বারান্দায় স্থির হলো। চোখ দুটো বোটে ময়লা লেগে আছে, তাই ওয়াশরুমে রেখে তৎক্ষণাৎ চলে গেল প্রিয়দর্শিনীর কাছে। আসসালামু আলাইকুম। আসমান হরফে উসামা খন্দকার অ্যান্ড ব্ল্যাক ডায়মন্ডের চোখের মণি ইসমা খাতুন। গভীর আলিঙ্গনে মোলামিলি হলো। ইসমার গালের কাটা দাগে আঙুল স্লাইড করে অনেকগুলো চুমু দিল। ফিসফিস করে দুজনে কথা আদান প্রদান করছে। শীতল বাতাস তাদের সঙ্গ দিয়েছে। রুমে চলো, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করবে। এমনিতেই পায়ে ব্যথা করে, দেখুন পা কেমন ফুলে আছে। বারান্দা থেকে কোলে করে আলতো করে গর্ভবতী স্ত্রীকে বিছানায় বসিয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। ইউনিফর্মে আপনাকে অনেক ভালো লাগে জানি আমি। কিভাবে তাকিয়ে থাকো তুমি? ইসমা হেসে ফেলল। মেজর সেই হাসির দিকে দৃষ্টি দিয়ে আছে। ইসমার মুখে ২-৩ পিম্পল উঠেছে। চোখের নিচেও কালো দাগের আবির্ভাব। মাতৃত্বের কষ্টের ছাপ দেখায় যায় ভালো করেই। টুসি এসে ডাক দিল, ভাইয়া। হ্যাঁ বলো টুসি, খাবার দিয়ে যাব? না দরকার নেই, আসি। টুসি চলে গেল। খাবার নিয়ে আসি, একসাথে খাবে? না, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবাই সরে খেলেই ভালো হবে। ইসমার হাত ধরে খাট থেকে নিচে নামলো। এত বড় পেট দেখে মেজর খন্দকারের মাথা চক্কর দিয়ে উঠল। ভয়ে সে একটু বেশিই চিন্তা করছে। তোমার খুব কষ্ট হয় তাই না? ইসমা শুধু আসলো। খাওয়ার টেবিলে সবাই হাসি খুশি। হঠাৎ মোবারক খন্দকার বলে উঠলেন, ইসমা। জি কাকু। বেশি বেশি বই পড়বে, তাহলে ছানাপোনারা জ্ঞানী হবে। মেশারফ খন্দকার ধমক দিয়ে বললেন, তোর উপদেশ তোর কাছেই রাখ। ইসমা ২-১টা কোরআন খতম দিতে পেরেছো? ৩ বার খতম দিয়েছি বাবা, এখন আর বেশি পড়তে পারি না। মাশাআল্লাহ। তুমি বললো, আচ্ছা বাবুদের নাম রাখা হবে কি?
মালিয়া খানম 3টি নাম বললেন, কিন্তু কারো পছন্দ হলো না। মানজিয়া খানম অনেক কয়টা নাম বলেছে, তাও পছন্দ হলো না। পরে তাহিয়া খাতুন বললেন, ইসমা আর উসামা দুজনের নাম প্রায় একরকম, বাবা মায়ের সাথে মিলিয়ে নাম রাখলেই সুন্দর হবে। এই কথা সবার পছন্দ হয়েছে। ইসমা একটু খেয়ে হাঁসফাঁস করছে। কি হয়েছে ইসমা? খালামণি আর খেতে পারছি না, বেগুন ভাজা নাও, দেখো খেতে পারো কিনা। ইসমা শ্বশুর 2টা বেগুন ভাজা উঠিয়ে দিল পুত্রবধূর প্লেটে। চাচা শ্বশুর এক একটা কাঁচা মরিচ দিয়ে বলল, কাঁচা মরিচ ভেঙে ডাল দিয়ে খাও, ভালো লাগবে খেতে। আসলেই কাঁচা দিয়ে ডাল ভাত ভালোই লাগছে। একটা বেগুন ভাজা টুসির প্লেটে আর একটা মেজর খন্দকারের প্লেটে দিয়ে মরিচ দিয়ে ডাল ভাত খেয়ে নিল। কালকে দেখে দেখে কবিতরের বাচ্চা নিয়ে আসবেন ইসমার জন্য, মালিয়া খানম স্বামীকে বললেন। আজ খুঁজছি পাইনি, কালকে দেখে নিয়ে আসবো। তাহিয়া খাতুন বছরখানেকের ভিতরে এই পরিবারের প্রতিটা সদস্যের সাথে এমনভাবে মিলে গেছে যেন তারা ছেলের মেয়ের মা নয়, বরং মানজিয়া মালিহা যেমন বোন, তাহিয়া খাতুনও আরেকজন বোন। রাত গভীর হয়েছে, ইসমা আপন পুরুষের বুকে লেপ্টে আছে। চোখে ঘুম নেই, ইদানিং ভালো করে ঘুম হয় না, আরাম করে শোয়া যায় না, ঘুম আসে না। না একটু হাঁটতে ভালো লাগে। উসামা খন্দকারের হাত ধরে ইসমা হাঁটছে ঘর জুড়ে। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেছে। বড় বড় শ্বাস ফেলে অসহায় চোখ নিয়ে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের দিকে। আর হাঁটার দরকার নেই, চেয়ারে বসো, আমি পা ম্যাসেজ করে দেই। চিপস খেতে ইচ্ছা করছে। না চিপস না আইসক্রিম খাবো। এখন আইসক্রিম খেলে সমস্যা হবে না? হ্যাঁ তা তো ঠিক, ফ্রিজে আইসক্রিম আছে। নিয়ে আসি, অল্প খাবে তাহলে আর সমস্যা হবে না। আইসক্রিম হাতে নিয়ে আসার সময় দেখে খালি রুমে তার মা, খালামণি আর শ্বশুরিকে নিয়ে যেন কথা বলছে আর হাসছে। বাবা চাচারা হয়তো ঘুমিয়ে গেছে। মা আর শাশুড়ির এমন আন্তরিক দেখে খুব ভালো লাগলো তার। মনে শান্তি লাগলো অনেক। তুমি আইসক্রিম খাও, আমি উজু করে আসি। এশার নামাজ পড়েনি। পড়ছি তো, তবে তাহাজ্জুদ পড়বেন? সালাত পড়ে সাহায্য চাইবো মালিকের কাছে, তোমার জন্য বাবুদের জন্য। কপাল গালে থুতনিতে চুমু দিয়ে উজু করে আসলো। জায়নামাজ বিছিয়ে আবার ফিরে এসে পেটে কতগুলো চুমু দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। চেয়ারে বসে ইসমা দেখে যাচ্ছে মানুষটা কত সুন্দর করে সেজদায় লুটিয়ে পড়ে। বান্দা সবচেয়ে বেশি বিনয়ী হয় তার প্রভুর কাছে তখন, যখন সেজদায় লুটিয়ে পড়ে এবং কিছু চাওয়ার জন্য হাত উঠায়। ইসমা একটা সময় বন্ধা আর বাজা শুনতো আর কাঁদতো, এখন সময় ঠিক কতটা পরিবর্তন হয়েছে। একজন শুদ্ধ পুরুষ তার জন্য অস্থির হয়ে থাকে কখন ডিউটির ফাঁকে একটু কথা বলবে, কখন ইসমা খাতুন বলে ডাকবে। ইসমা চোখ ভরে দেখছে পুরুষালী দুটো হাত মহান স্রষ্টার দরবারে উঠিয়ে কিছু চাইছে। ঢাকার রাস্তায় যানজট আর কোলাহল শুরু হয়ে গেছে। কাজের খোঁজে বেরিয়ে গেছে অনেকেই। কেউ আবার অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে, কেউ বা ব্যবসায়ী কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মেজর উসামা খন্দকার সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে চোখ বন্ধ করেছে। তার ডিউটি নেই, চিন্তাও নেই, ঘুম ছুটে গিয়েছে। ইসমা খাতুনের গুঙ্গানি শুনে ধরপড় করে উঠে বসলো। ইসমা পেটে হাত রেখে ফাঁসফাঁস করছে, এই কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো না। 2টা একসাথে তার লাথি দিয়েছে মনে হয়। বুঝেছি। কি বুঝলেন? আমার মেয়ে তার 2 ভাইকে চোখে পাক দিয়েছে, তাই ওরা ভয় পেয়ে দূরে সরতে গিয়ে তোমার পেটে লাথি লেগে গেছে। খুব ভালো বলেছেন। আচ্ছা এখন কয়টা বাজে? 8টা বাজে। আপনি তো ঘুমাতে পারেননি রাতে? তোমার যন্ত্রণা দেখে আমার চোখ বন্ধ হবে কি করে? সারা রাত চটপট করেছো। মা তোমার জন্য নাস্তা রেখে গেছে, এখন অন্য কিছু খাবে? কি খাবো? তেঁতুল খেতে ইচ্ছে করছে। নাস্তা করে তারপর একটু তেঁতুল খাবে। ধরে ধরে মেজার উঠালো প্রিয়তমাকে। পায়ে এখন পানি নেই, তবুও হাঁটা চলাফেরা সব কিছুতেই কষ্ট হয় ইসমার। হাঁটতে গিয়েও দাঁড়িয়ে গেছে ইসমা, হাঁটতে পারবে না। আবার বিরক্ত নড়ছে একাধারে। এখন আর হাঁটতে পারবো না। আচ্ছা দাঁড়িয়ে থাকো, আমি ধরে রাখি। মেজর খন্দকারের বুকে মাথা রেখে দিল ইসমা খাতুন। 2 হাত দিয়ে জড়িয়ে ধরল পিঠ। ছোট ছোট চুমু পড়ল গোটা মুখে। বিকালে মেজর উসামা তার 2 বোন আর 2 ভাগ্নিকে নিয়ে বের হয়েছে। বেবি শপে ঢুকে বেবি প্রোডাক্ট কিনতে এসেছে। তুলি আর টুসি দুজন শখ করেছে ভাইয়ের আসবে। অ্যানিফা এলিসাও সাথে বায়না ধরেছে, তাই সবগুলোকে নিয়ে আগত ছোট মেহমানদের জন্য কেনাকাটা করতে এসেছে। ব্ল্যাক ডায়মন্ড অন্যরকম ফিল করছে। মনে আনন্দের দোলা। আসার সময় বাড়ি থেকে লিস্ট এনেছে। লিস্ট অনুযায়ী সব দেখে দেখে জমা করছে। তুলি টুসি, জি ভাইয়া, তোমাদের কিছু লাগবে? সামনের শপ থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এনিফা আর এলিসা কোথায়? এনিফা আর এলিসা 2 বোন হাতে করে 3 জোড়া জুতা নিয়ে হাজির হয়েছে। এগুলো নিয়েছো কেন মামুনিরা? 3 জন বেবি পায়ে দেবে। ভাগ্নিদের হাত থেকে 3 জোড়া জুতা হাতে নিয়ে উসামা খন্দকার নিখুঁত চোখে দেখছে। পিঙ্ক কালার জুতোগুলো খুব সুন্দর। ঠোঁটে হাসি খেলে গেল তার। এনিফা হাস্যোজ্জ্বল মুখে বলল, মামা সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু বাবুরা তো এগুলা পায়ে দিয়ে হাঁটতে পারবে না মা। না হাঁটতে পারলে না, এই শুধু পায়ে দিয়ে রাখবে। ওকে শুধু পায়ে দিয়ে রাখবে। তারা বের হয়ে যাবে। ঠিক তখনই বাড়ি থেকে ফোন এসেছে। তাহিয়া খাতুন তাড়াহুড়ো করে বাসায় ফিরতে বলছে। অস্থির ভঙ্গিতে উসামা জানতে চাইল, কি হয়েছে মা? বাবা হঠাৎ করে ইসমার শরীর খারাপ হয়ে গেছে, তামান্না হসপিটালে আছে। তামান্না বলছে এক্ষুনি হসপিটালে নিতে। উসামার বুকের উঠানামা বেড়ে গেছে তীব্র গতিতে। আরও 5 দিন পরে অপারেশনের তারিখ। 3টা বাচ্চা নর্মাল ডেলিভারিতে রিস্ক নেওয়া বোকামি। কি হয়েছে ভাইয়া? তোমার ভাবি অসুস্থ, এখনই হসপিটালে যাওয়া লাগবে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন ভাইয়া? তাড়াতাড়ি যাওয়া দরকার তো। তোমাকেই তো ভাবিকে নিতে হবে। ভাইয়া তুমি কি পেরেশানি করছো? মেজরের কপালে ইতিমধ্যে ঘামের ছিটা দেখা দিয়েছে। হাঁটতে হাঁটতে
ভয়ের বাসা বুনছে নিজ মনে। এর আগে কখনো নিজেকে নিয়ে এতটা ভয় তৈরি হয়নি। ড্রাইভিং সিটে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে পানি দিয়ে গলা ভিজিয়ে নিল, তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল। এই মুহূর্তে সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা হয়ে। মেজর খন্দকার শক্ত খোলস থেকে বের হয়ে দিওয়ানা রূপে বের হয়ে এলো। ইসমার অপারেশন চলছে, 0.5 ঘন্টা হবে। আর 0.5 ঘন্টা নিজেকে দমিয়ে রাখলেও এবার আর পারছে না। ইমার্জেন্সি আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট পেয়েই তামান্না অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে। আচমকা অপারেশন থিয়েটারে দরজায় টোকা দেওয়া শুরু হয়েছে। মোশাররফ মোবারক দুই ভাই হতবাক নয়নে চেয়ে রইল। আরিফ এসে দরজার সামনে থেকে সরিয়ে বিরক্ত হয়ে বলল, শালাবাবু মাথা কি গেল নাকি? আরিফ ভাই, আমার জরুরি কথা আছে। এই সময় তোমার কি কথা? আমি ভিতরে যেতে চাই। তুমি ভিতরে গিয়ে কি করবে? এত কথা জানি না, আপুকে বলেন আমাকে নিতে। এই মিয়া, ভিতরে কি মেলা হচ্ছে না কি যে তোমাকে তোমার আপু নিয়ে যাবে? তামান্না এসে থাপ্পড় লাগিয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডের গালে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, দুনিয়ায় তো বউয়ের শুধু অপারেশন হয় না, শুধু তোর বউয়ের ডেলিভারি হয়। তুই ভিতরে গিয়ে কি করবি বল? স্মার্ট সার্জারি চলছে, তুই স্বামী হিসেবে দুশ্চিন্তা কর, স্বাভাবিক। কিন্তু এমন বেপরোয়া আচরণ কিভাবে? বেপরোয়া আচরণ কি যেন নাকি মানুষ করে? তামান্না আরেকটা থাপ্পড় লাগিয়ে বলল, তুই মেজর নাকি সেনানিবাসের বাবুর্চি? এটা নিয়ে আমি এখনো সন্দিহান। আমার পেশা নিয়ে তোমাকে সন্দিহান হতে হবে না, তুমি তোমার পেশায় মনোযোগ দাও। তামান্না যেতে যেতে আরিফের উদ্দেশ্যে বলল, এটাকে পারলে এখান থেকে বের কর। মালিহা মানজিয়া দুই বোন চেঁচিয়ে বললেন, আসমান শান্ত হয়ে বস, আর না হয় মসজিদে গিয়ে দোয়া করে আয়। ইসমার মা আল্লাহ আল্লাহ করছে। ব্ল্যাক ডায়মন্ড মসজিদে যাওয়ার জন্য পা উদ্ধৃত হলো। তামান্নাকে থ্রেট দিয়ে গেল, এই আপু, ওর কিছু হলে তুমি আর তোমার টিম মেম্বারদের ডাক্তারি লাইসেন্স পুড়িয়ে বাতাসে উড়িয়ে দেবো। এইরকম ব্যঙ্গ করে বলল, কেন মামা, পুরানো ছাড়া উড়ানো যায় না? তখনই ক্যাপ্টেন তার স্ত্রী লামিয়া আর ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছালো। ক্যাপ্টেন বলছে, হ্যাঁ উড়ানো যায়, কেটে কুটকুট করে উড়ানো যায়। হে নশ্বর পৃথিবীর মালিক, তুমি আমার ভিতরের ঝড় থামিয়ে শান্ত করে দাও, ওদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও মালিক। মেজর উসামা বিড়বিড় করে প্রার্থনা করছে। দুজন ছেলে আরেকজন মেয়ে শিশু নিয়ে আনন্দে উল্লাসিত খন্দকার পরিবার। হসপিটালের নিচতলা থেকে শুরু করে করিডর পর্যন্ত হাসিখুশি ঝিলিক মারছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু একটু অসুস্থ, তামান্না দ্রুত চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ইসমা তখনও সেন্সলেস। মোশাররফ খন্দকার ছেলে শিশুদের কানে আজান দিয়ে দিল। কেঁদে ফেললেন বাচ্চাদের মতো। মাজেদা ঢাকার পথে রওনা দিয়েছে। আসার আগে সবাইকে ইসমার সুসংবাদ রসিয়ে রসিয়ে জানিয়ে গেছে। জরিনা রাহাতের প্লেটে ভাত বেড়ে দিয়ে ছেলে মাত্র ঠিক তখনই মাজেদার ঘোষণা তোলপাড় করে দিল জরিনা, রাহাত আর দুই বোনের মাঝে। রাহাতের এই দুই বোন ইসমার শান্তি উড়িয়ে যন্ত্রণা দুই ভাগ বাড়িয়ে দিয়েছে। তারা এখন স্বামীর বাড়িতে সংসার করতে পারে না। রাহাতের একজোড়া চোখ শব্দহীন অনুশোচনায় আন্দোলন। গলা দিয়ে আর ভাত নামল না, না খেয়ে চলে গেছে। যাকে একটা সময় খুদঅলা মেয়ে বলে অবহেলা করেছে, সে এখন 3 সন্তানের জননী। তাকে আল্লাহ কত দান করেছেন, একসাথে 3জনকে দিয়ে কোল ভরিয়ে দিয়েছেন। দুজন ছেলেকে কানে আজান দিল উসামা, দুজনকে দুই হাতে বুকায় আগলে রেখেছে। বুকটা মারাত্মক আর্দ্র হয়ে এলো নতুন বাবা হওয়ার অনুভূতির জালে ভেসে যাওয়া মেজর উসামার। দুজনের কপালে চুমু দিয়ে একজনকে শাশুড়ির কোলে আরেকজন খালামণির কোলে দিয়ে চলে গেল মায়ের খোঁজে। মসজিদ থেকে আস্তে আস্তে মেয়েকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। মালিহা খানম আত্মীয় স্বজন সবার কাছে নাতি নাতনির সুসংবাদ জানিয়ে দিচ্ছে গদগদ হয়ে। তুলি টুসি আর লামিয়া একে একে সবাই বাচ্চাদের কোলে নিয়ে আলাপচারিত মজে গেছে। কোনজন মায়ের মতো হয়েছে, কোনজন বাবার মতো হয়েছে। ছেলে মেয়ে 3জন মায়ের মতো ফর্সা হয়েছে, তবে চেহারার গড়ন এখন থেকেই মনে হচ্ছে বাবার মতো হবে। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের নবজাতক কন্যাকে সবেমাত্র কোলে নিল। তখনই চিন্তিত ভঙ্গিতে ব্ল্যাক ডায়মন্ড বড় বড় পা ফেলে তামান্নার কোলে ঝুঁকে চেয়ে রইল অনিমেষ। আপু, আমার মেয়ে। হ্যাঁ, ছোট্ট তুলতুলে ছানাটাকে একদম বুকের সাথে মিশিয়ে কেঁদেই ফেললো। ফিসফিস করে ডান কানে আজান, বা কানে একামত দিল। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের আবেগমাখা কণ্ঠ, চোখের পানি, মুখের তৃপ্তি দেখে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তোদেরকে কি সুন্দর মিলিয়ে মিলিয়ে দান করেছেন। 2জন ছেলে 1জন মেয়ে, তোদের আর সন্তান না হলেও চলবে। বাবুদের নাম কি রাখবি? ওমর, উসমান, উমামা। উমামা হলো আমার মেয়ের নাম। সবার নাম এক নজরে ওমর বিন উসামা, উসমান বিন উসামা, উমামা বিনতে উসামা। ভাই থাম তুই, আমার মাথায় জটালো বেঁধে গেছে। তোর ছেলেদের নাম ঘুরে ফিরে একই। উসমান ডাকতে গেলে তোকেই ডেকে ফেলবো। না আপু, নাম এগুলোই থাকবে। উমামা নামটা কেমন হয়েছে আপু? তামান্নার ছেলে এনরাল বলল, উমামা না ডেকে শুধু মামা ডাকবো। বিরক্ত চোখে তাকিয়ে থেকে মেজর বলল, পূর্ণ নাম ডাকবি, না ডাকতে পারলে কিছুই ডাকবি না? হুড়মুড় করে জনসংখ্যা ঘিরে ফেলল খন্দকার বাড়ির ছোট্ট কন্যা উমামা বিনতে উসামাকে। মালিহা খানম কোলে নিয়ে কত কত চুমু দিলেন নাতনির ছোট্ট নিষ্পাপ মুখে। পালাক্রমে মানজিয়া খানম তাহিয়া খাতুন কোলে নিয়ে প্রাণ ভরে দেখল লাল ঠোঁট ঠোঁট গোল করে রাখা নবজাতক শিশুটাকে। আপু, আমার মেয়ে সুস্থ এখন? বাবু খানিকটা দুর্বল, এখন ফর্মুলা দুধ খাওয়াতে হবে। 3-4 দিন পর মায়ের দুগ্ধ পান করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইসমা খাতুনের কি অবস্থা? ওর এখন জ্ঞান ফেরেনি? আর সময় লাগবে? তোমার কি করছো? জ্ঞান ফেরেনি কেন? আজব তো, আমরা কি করব?
টোনাটুনি চোখ মেলে তাকিয়ে আছে, তবে ওদের মা কেন চোখ বন্ধ করে আছে। তামান্না পায়ের স্যান্ডেল খুলে হাতে নিয়ে ব্ল্যাক ডায়মন্ডের দিকে তাক করে রাগে হিড়হিড় করে বলল, জুতা পেটা দিয়ে তোকে ঠিক করে ফেলবো। অপারেশন হয়েছে, তোর বউয়ের তো বাচ্চারা অপারেশনের মাধ্যমে বের হয়েছে, ওদের চোখ তো খোলাই থাকবে। জীবনে শুনেছিস সার্জারির পরে পেশেন্ট চোখ করে তাকিয়ে থাকতে? বউয়ের জন্য এত ছটফট লাগলে মজনুর মতো অলিতে গলিতে ঘুরে ফিরে ইসমা ইসমা করে দেওয়ানিগিরি দেখা। স্যান্ডেল নামাও, স্যান্ডেল তোর পিঠে পড়বে। ক্যাপ্টেন রিয়াজ হাসি চেপে বলল, স্যার সেনানিবাস বলে দেয় আমাদের মেজর দেওয়ানা হয়ে গেছে মজনুর মতো, পরিশেষে পিঠে স্যান্ডেলের বাড়িও খেয়েছে। ক্যাপ্টেন, তোমার আউলা জাউলা নাচানাচির কথা লামিয়া জানে না, জানিয়ে দিলে ভালো হবে তাই না? তামান্না স্যান্ডেল পায়ে দিয়ে বলল, ভাই তুই ইসমার কাছে গিয়ে বসে থাক, কারো মাথা খাবি না আর। কারো মাথা খাবো না। তোমার ডাক্তারি লাইসেন্স আমি পুড়িয়ে উড়িয়ে দিতাম, সাথে তোমার টিম মেম্বারদেরও। পুড়িয়ে উড়িয়ে দিলি না কেন? দেওয়ার দরকার হয়নি তাই? বিশ্বাস কর, আমার মনে হয় না তুই একজন মেজর। বিশ্বাস করো আপু, আমারও মনে হয় না তুমি একজন সার্জেন্ট। তবে আমাকে কি মনে হয়, শাকচুন্নি। ফের পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে মেজর হাওয়া হয়ে গেছে। তামান্না রিয়াদের উদ্দেশ্যে জোরে জোরে বলল, এই রিয়াদ, তোমার স্যারকে সেনানিবাস এমন করে? সেনানিবাসে যদি ইসমা ম্যাডাম থাকতো তবে সেখানেও এমন করতো? ও যে এমন বউ পাগল হবে আমি জীবনও ভাবিনি। আমিও ভাবিনি আরিফ ভাই যে আপনাকে এত ভয় পাবে। রিয়াদ, আমিও কিন্তু ভাবিনি তুমি নাচতে পারো। ভোঁতা মুখে রিয়াদ চলে গেল। তামান্না শুধু শুধু হেসে ফেলল উসামার কথাগুলো ভেবে। ইসমার ভাগ্য প্রথমে খারাপ হলে দ্বিতীয় দফায় সঠিক মানুষ কবলে পড়েছে। এমন স্বামী যার আছে তার তো সুখ আর সুখ। ৪ দিন পর ইসমা আর বাচ্চাদের বাড়িতে আনা হয়েছে। তুলি পুরো ঘর গুছিয়ে ফিটফিট করে রাখছে। বিছানার পাশেই ২টা দোলনা, ৩টা বেবি বাউন্সার, টোনাটুনির ছোট ছোট কাপড় রাখার জন্য আলাদা আলাদা ওয়ার্ড্রোব এনেছে। ৩জন একসাথে ঘুমিয়ে আছে তুলতুলে নরম বিছানায়। মাজেদা খানম শুয়ে দিলেন উমামাকে। তারপর রাখা হলো উমর, উসমান, ২ ভাইকে। মাজেদা খানম উমামার জন্য একটি আংটি বানিয়েছে। দাদার বাড়ি থেকে চেইন, হাতের চুড়ি, কানের জিনিস কয়েক জোড়া করে উঠেছে। ছেলেদের স্বর্ণের কিছু পরানো যায় না, তাই তাদের গোল্ডের অলংকার দেওয়া হয়নি। ৪ দিনের ছানা উমামা দাদা দাদি বড় ফুপি থেকে বহু অলংকার পেয়েছে। কানের জিনিস বড় হলে পরতে হবে। তুলি টুসি তার রূপার নূপুর বানিয়ে দিয়েছে। তাহিয়া খাতুন রূপার চেইন বানিয়েছে উমার ও উসমানের জন্য। কম ওজনের রূপার ছেলেবাবু পরতে পারে। ইসমা অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। তাহিয়া খাতুন চেইন বানিয়েছে, ইসমা জানতো না। নিশ্চয়ই আগের জমানো টাকা দিয়ে এসব করেছে। খন্দকার বাড়িতে তাহিয়া খাতুন সবার সাথে নিজেও একজন সদস্য। উসামা স্ত্রীর সাথে শাশুড়ির হাত খরচের টাকা দেয়। ইসমার হাতে যখন মেজর খন্দকার প্রথম শাশুড়ির জন্য টাকা দিয়েছিলেন, সেদিন ইসমা ভীষণ লজ্জা পেয়েছে। স্বামীর থেকে মায়ের জন্য টাকা নিতে চায়নি, যদিও টাকার পরিমাণ স্বল্প ছিল। তবে ব্ল্যাক ডায়মন্ডের বক্তব্য ছিল, আমার মাকেও টাকা দেই। ছেলের ইনকাম থেকে মা বাবা বোন তারা ১০ টাকার চিপস খেলেও আনন্দ পায়। শাশুড়ি কি আমার মা নয়? ইসমা সেই কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলতে পারেনি। তাহিয়া খাতুন মেয়ের জামাইয়ের হাদিয়া খুশি মনে গ্রহণ করলেও প্রতি মাসে হাত খরচের টাকা নিতে অস্বস্তিতে পড়ে যেত। তবে মেজর যেভাবে ইসমাকে আয়ত্তে এনেছে, ইসমা সেভাবে তাহিয়া খাতুনকে আয়ত্তে এনেছে। ঘুমন্ত ৩ সন্তানের দিকে চেয়ে আছে ইসমা। অপমা আপন মনে অতীতের কথা ভেবে ফুঁপিয়ে কেঁদে ফেলল। কাঁদছ কেন? আমাকে সকাল বিকাল রাতে শুনতে হয়েছে বন্ধ্যা, অপয়া, অলক্ষ্মী, আর আমি এখন একসাথে ৩ জনের জননী। বন্ধ্যা শুনলে আত্মা ছেড়ে যেত। বারবার অসংখ্যবার বন্ধ্যা শুনেছি। এত এত কেঁদেছি, গালে চোখের পানি শুকিয়ে দাগ পড়ে যেত। অনেক অবজ্ঞা লাঞ্ছনার শিকার হয়েছি। আর ৪ দিন ধরে ওদেরকে দেখে শুধু আগের কথা মনে পড়ে যায়। আমি বন্ধ্যা বলে আমার কোলে নবজাতককে দেওয়া হয়নি। আর আজ আমার নিজের ৩ জন আছে, আমি তাদের মা। ওরা আমার পেটে ছিল এতদিন। ইসমার চোখ থেকে নির্গত হওয়া এক ফোঁটা পানি গালের কাটা দাগে এসে ঝুলে আছে। মেজর বিদ্যাঙ্গুল দিয়ে সেই অশ্রু কণা মুছে দেওয়ার আগেই টুপ করে নিচে পড়ে গেছে। আরও এক ফোঁটা পানি আগের জায়গায় জমা হলো। ওই বড় নোনতা অশ্রু ফোঁটা মুছে দিয়ে অনেক অনেক চুমু দিল কাটা দাগে। ইসমার ভেজা পাপড়ি জোড়ায় ঠোঁট ছুঁয়ে বুকে আগলে নিল। মাথার নরম চুমু দিয়ে ফিসফিস করে বলল, অতীত ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়া ভালো। ভবিষ্যৎ যদি পূর্ণতা আর সুখের ছায়ার কাটে, তবে অতীতের বিষাদময় স্মৃতি শুধু ধুলোর মাখা অবহেলিত অধ্যায়ের মতো। তোমাকে যারা কষ্ট দিয়েছে তারা এখন কষ্টে আছে। তোমাকে যারা যাতনা দিয়েছে তারা এখন অনুশোচনা আর আত্মগ্লানিতে পুড়ে মরে। উজামার ঘুমের মাঝে কেঁদে উঠল। মেজর প্রাণপ্রিয়া স্ত্রীকে ছেড়ে ২ হাতে অতি সাবধানে ছোট্ট জনটিকে কোলে তুলে নিল। একজনের কান্না শুনে বাকি ২ জনের ঘুম উধাও। ৩ জনের মৃদু কান্নায় হাজির হয়ে গেল টুসি। টুসির পরে আসল মানজিয়া খানম। উমামা আর উমরকে নিয়ে গেছে। ইসমা চেষ্টা করে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে। একেই তো নিজের শরীর অসুস্থ, তার উপর বাচ্চা ৩ জন। একজনকে ফিড করাতেই কষ্ট হয়ে যায়, ৩ জনকে আরও কষ্ট। মেজর ছেলের অন্য ফর্মুলা দুধ বানিয়েছে খাওয়ার জন্য। তখনই মালিহা খানম উসামার হাত থেকে ফিডার আর নাতিকে নিয়ে গেলেন। যেতে যেতে বললেন, ইসমার জন্য তুলি মালটা কাটছে, সবগুলো খেয়ে নেবে, সাথে লেবুর রসও হলেও ভালো হবে।
বাবু ওদেরকে এক একজন নিয়ে গেছে। পুরো ঘর এখন খালি। ব্ল্যাক ডায়মন্ড ওয়াশরুমে ঢুকে নাপাক কাঁথা আর নরম কাপড়গুলো ঝটপট ধুয়ে ফেললো। সাথে ইসমার কাপড়ও রয়েছে। সব কাঁথা ধুয়ে ছাদে চলে গেল। আলদা রশি টানিয়ে বাবুদের ছোট ছোট কাঁথা ছড়িয়ে দিল। অতঃপর অন্য রাশিতে ইসমার ভেজা কাপড় মেলে দিল। এলিশাকে দেখে কতগুলো ক্লিপ এনে কাঁথা আর ছোট্ট কাপড়গুলোতে আটকে দিল, যেন বাতাস না পড়ে যায়। তাহিয়া খাতুন এসে কৌতূহলের স্বরে জিজ্ঞেস করলো, ইসমা, ওদের কাঁথাগুলো কোথায়? এখন ধুয়ে দিলে শুকিয়ে যাবে। খালি বল হাতে নিয়ে দরজা দিয়ে প্রবেশ করতে করতে মেজর খন্দকার বলল, আমি ধুয়ে ফেলেছি। ছাদে আলদা রাশি লাগিয়েছি। ওই রাশিতে শুধু বাবুদের কাপড় ছড়ালে তবে আর অন্য কাপড়ের নাপাক লাগবে না। বাবা, তুমি কেন ধুতে গেলে? আমরাই তো ধুয়ে ফেলতাম। সমস্যা নেই মা, আমি না থাকলে তখন দাদির নানিদের উপরেই যাবে। তাইয়া খাতুনের এত শান্তি লাগলো যা প্রকাশ করার মতো না। চলো, তোমার গোসল করা জরুরি। মাথায় শ্যাম্পু করে দিয়ে ভালো করে মাথা পরিষ্কার করতে হবে। মাথায় ময়লা জমেছে, চুলে জটও বেঁধে গেছে। ইসমাকে সাবধানে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। মাথায় শ্যাম্পু দিয়ে হাতে পায়ে সাবান লাগিয়ে মাথায় পানি ঢেলে দিল। মাথার পানি ঢালার পরেই ইসমা চোখ বন্ধ করে ফেললো। বন্ধ চোখের পাতায় ছোট ছোট পানির বিন্দু লেপ্টে আছে এই ধান্দাবাজ মেয়ে। ইসমা সাথে সাথে চোখ খুলে আবলার মতো তাকিয়ে আছে। বহুদিন পর হুট করে ধান্দাবাজ বলায় খানিকটা আশ্চর্যই হয়েছে ইসমা খাতুন। তিনজনের বাবা হয়ে গেলেন, এখনো যদি স্বামীকে ধান্দাবাজি করে বেহাল করে দাও, কি হবে? আমি আবার কোথায় ধান্দাবাজি করলাম? ভিজা চোখের পাতায় ফু দিয়ে দুষ্টু হেসে বলল, তুমি ধান্দাবাজ না, তুমি স্নিগ্ধময়ী অপরূপ সুন্দরী। তুমি বদলে দিলে আমি নামক পুরো সত্তাকে। পদে পদে ঘায়েল হই আমি তোমার ছাড়না ছাড়না বিমোহিতে। রাহাত মারতে মারতে ক্লান্ত হয়ে খাটে বসে পড়ল। সুমির রক্তাক্ত দেহ অচেতন হয়ে পড়ে আছে নিচে। প্রেমিক তাকে ছ্যাঁকা দিয়ে হাওয়া হয়ে গেছে। সুমির এই কুলো গেল, ওই কুলো গেল। ভেগে যাওয়ার সময় রাহাতের যেই লাখ টাকা এবং গয়নাগাটি চুরি করে নিয়েছিল সেগুলি সুমির কাছ থেকে হাসিল করে সুমির আশিক লাপাত্তা। ঢাকায় এক বস্তিতে তারা থাকতো, রাহাতের সাথে বিচ্ছেদ ছাড়াই। ওই ছেলের সাথে আবার বিয়ে করেছে সব হারাম পন্থায়। এত বড় ধোঁকা খেয়ে সুমি বেহুশের মতো পড়েছিল। দুই তিন দিন পরে বাসা ভাড়ার বস্তি থেকে পালিয়ে বাপের বাড়িতে এসেছে। রায়হানের উসিলায় আবার রাহাতের সংসারে ঢুকতে চেয়েছিল। সুমির উপস্থিতি টের পেয়েই রাহাত দরজা বন্ধ করে ইচ্ছে মতো মায়ের লাগিয়েছে। রাহাতের মা আর বোনেরা ধরতেও আসেনি। জরিনা দরজা ধাক্কিয়ে উৎকণ্ঠ হয়ে গয়নার খোঁজ করতে করতে গলা শুকিয়ে ফেলেছে। রাহাত দরজা খুলে রক্তচক্ষু নিয়ে তাকালো মা বোনদের দিকে। রাহাতের এমন চোখ দেখে জরিনা ভয় পেয়ে গেল। ইসমা যেভাবে স্পষ্ট শুদ্ধ কথা বলতো, রাহাত সেই লাইনে চিল্লিয়ে কথা বলছে। এই চরিত্রহীনের জন্যই তো ইসমার উপর অত্যাচার চালিয়েছ তুমি আর তোমার মেয়েরা। আমার সরল সোজা ইসমা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে রাত পার করতো। আমি কতটা অমানুষ ছিলাম, যাকে অন্য হয়ে বিয়ে করেছি তার কষ্ট আমার গায়ে মাখেনি। আর কয়েক বছর দেরি করলে ইসমার গর্ভে আমার সন্তান আসতো। কত পাপ করেছি, কত অচেনা অনাচার করেছি ইসমার সাথে। ইসমার বদদোয়া লেগেছে, ইসমার হায় লেগেছে। রাহাতের গলা ধরে আসলো, চোখেও পানি জমা হয়েছে, দলা পাকিয়ে কান্না আসছে পূর্বের কৃতকর্মের কারণে। জরিনা ফ্যাল করে মাটির দিকে তাকিয়ে আছে। পুনরায় রাহাত বলছে, অপায়া ও লক্ষ্মী কে ছিল বলো তো মা? জরিনা ফাঁস করছে, যেন বড়সড় কাঁটা গলায় আটকে গেছে। রাহাত নিজের চুল টেনে হিড়হিড় করছে। দরজায় পিঠে লাগিয়ে ধড়াম করে বসে পড়ল। চোখে আর হতাশা আর অন্ধকার, হৃদয় হারিয়ে ফেলার যন্ত্রণার বেদনার স্রোত। হাত পা ছড়িয়ে উদাস গলায় বলল, ইসমার স্বামী খুব ভালো। ইসমা কি সুন্দর করে খিলখিল করে হাসে মেজর উসমার কথায়। ও আমার কাছে থাকতে এভাবে কখনো হাসেনি। একটু জোরে হাসলেও তুমি খিটখিট করতে। তোমার মেয়েরা বলো তো, বেলাজার মতো শাশুড়িকে শুনিয়ে হাসে। ওই হাসি আমি ধরে রাখতে পারিনি। ওই হাসি দেখার জন্য মেজর সুযোগ লুফ নেয়। ইসমা খুব শান্তিতে আছে, ভালো বর পেয়েছে, ভালো শ্বশুর বাড়ি পেয়েছে। ইসমার মা আমার বাড়িতে আসলে তুমি আর তোমার মেয়েরা ভালো করে কথাও বলতে না, একবেলা খেতে যেতে বলতে না। মেজর কি করে জানো? ইসমার মাকে দামি গাড়ি দিয়ে ঢাকায় নিয়ে গেছে। সেদিন দেখেছি, রাসেল থেকে শুনেছি। ইসমার মা ইসমার শ্বশুর বাড়িতে নিজের বাড়ির মতো থাকে। মেজরের মা খালা সবাই ইসমার মায়ের সাথে সদাচরণ করে। ওর মা মেয়ে একসময় কত অবহেলা হয়েছে, আর এখন সুখের রাজ্যে বাস করে। মেজর কি বলেছে জানো? বলেছে আমি সন্তানের অজুহাত দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছি। মেজর কত চতুর, আমার গোপন কথা ধরে ফেলেছে। সত্যি আমি আরেকটা বিয়ে করার জন্য ইসমার বাচ্চা না হওয়াকে হাতিয়ার বানিয়েছি। ইসমাকেও বুঝতে দেইনি আমার উদ্দেশ্য। ঘুরে ফিরে সব দোষ ইসমার দিকেই দিয়েছি। আমি জানতাম ইসমা জীবন্ত লাশ হয়ে আমার সাথে সুখী সংসার নীরবে দেখেছে। কতটা পাষাণ আমি ছিলাম তখন। আজ আমি দুর্বিষহ দিন আমার প্রাপ্য। হায় রে, যদি বিয়ে করার ভূত মাথায় না চাপতো, অথবা তোমাদের কুমন্ত্রণা কানে না নিয়ে সুন্দর মতো সংসার চালিয়ে যেতাম, তবে এই অশান্তি আমার জীবনে আসতো না। বুকে হাত দিয়ে রাহাত ব্যথাতুর মুখশ্রী বানিয়ে বসিয়ে রইল। জরিনা কাঁদো কাঁদো গলায় বড্ড আফসোস নিয়ে বলল, আমার ঘরের বরকত রহমত ইসমার সাথে সাথে বিদায় নিয়েছে রে বাজান। কি করলাম আমি? মানুষ এখনো আমাকে দেখলে থুথু দেয়।
রায়হান রে মারতে চাইছে মিথ্যা কথা বানাইয়া, তোর কাছে মাইর খাওয়াইছি, এই কথা জানার পর লোকজন আমারে অমানুষ কয়। জরিনা ঝরঝরিয়ে কেঁদে ফেলল। ঠিক এমন করে কেঁদেছে ইসমা আর তাহিয়া খাতুন। আস্তে আস্তে পা ফেলে হাঁটো, তোমার জোরে পা ফেলা দেখে ভয় লাগে আমার, সাবধানে, সেলাইয়ের জায়গায় যেন সমস্যা না হয়। আমার অপারেশনের সময় আপনি এমন পাগলামি করেছেন কেন? কে বলেছে তোমাকে? সবাই বলেছে। তোমার জন্য পাগল, তাই পাগলামি তোমার জন্যই করেছি। সামনে এমন হবে না আর। বাবা আর কাকু আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমার কাছেও অবাক লাগছে এখন। কিভাবে বাবা মা খালামণি শাশুড়ির সামনে ছি ছি, এখন মনে হতেই লজ্জা লাগছে। যদি আমি না ফেরার দেশে চলে যেতাম তবে বছরখানেক পর আরেকটা বিয়ে করতেন। তোমার গালের আড়াআড়ি কাটা দাগে কার মাঝে দেখা যায়। তোমার মতো নজরকাড়া হাসিকে হাসাবে আমার সব, তুমি ছাড়া আর ঘুমন্ত বুকে পলকহীন চেয়ে থাকবো। ব্ল্যাক ডায়মন্ডের হৃদয় গহীনে তুমি ছাড়া আর কারো বসবাস অগ্রাহ্য। আমার জীবন্ত সাহেব মৃত্যুদাতা, তোমার মৃত্যু দান করলে আমার বসন্তের রং ফিকে হয়ে যাবে। তবে তোমাকে ভুলে যাওয়া মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। তোমার ছেলে মেয়েদের মাঝেই তোমাকে খুঁজে নিতাম। তুমি আমার সামনে না থাকলে। স্মার্ট ঠোঁটে দারুণ হাসি দেখা গেল। মেজর চুল থেকে সাদা টাওয়াল খুলে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে দিল। টুনাটুনিরা দাদি নানির কাছে এখন থেকে আর মাক্সি পরবে না, জামা পরবে। এখন শুধু জামা পরবে ওরা। পেটে থাকতে তামান্না আপু ঢিলাঢালা ফ্রক এনে দিয়েছিল, কিন্তু এগুলো আমার সাইজ মতো হতো না। পেটে চাপ লেগে যেত, তাই মেক্সি পরতে হয়েছে। তুষি এসে হালকা পাতলা খাবার দিয়ে গেল। উসামা খন্দকার ল্যাপটপ হাতে নিয়ে বসে মনোযোগ দিয়ে কি যেন দেখছে। ইসমা প্রশ্ন করলো, আপনাকে এমন গম্ভীর দেখাচ্ছে কেন? সেনানিবাসে যেতে হবে আপনার, তো ছুটি আরও আছে। একটু সমস্যা হয়েছে, আকিকার দিন চলে আসবো ইনশাল্লাহ। শুধু 2 দিনের জন্য যাবেন? হ্যাঁ, সেনানিবাসে মিষ্টি দিতে হবে। ভেবেছিলাম ক্যাপ্টেনকে দিয়ে মিষ্টি পৌঁছে দেবো, কিন্তু এখন আমাকেই যেতে হবে। আমি সেই কোয়ার্টারে ছিলাম, সেখানে গতকাল কেউ ঢুকেছে। ইন্না লিল্লাহি। ভয় পাওয়ার কিছু নেই। গার্ডদের উপর অতর্কিত হামলা হয়েছিল। পরবর্তী পদক্ষেপের দায়িত্ব আমি ছিলাম। সেই সূত্র ধরে আগাছার মতো শত্রুতা তৈরি হয়েছে হামলাকারীদের সাথে, কিন্তু ওরা আমাদের থাকার জায়গায় কি খোঁজে? ল্যাপটপ রেখে ইসমার কাছে যাবে তখনই পোলাপান সবগুলোকে নিয়ে হাজির হয়েছে। এলিসা, তামান্না আর মাজেদা, 3জন ঘুমে বিভোর। আপু, তোমরা, তোমার যেই খালা শাশুড়ি ইসমাকে বন্ধ্যা বলে, তো আমাদের বংশ নির্বংশ হওয়ার ভয় দেখিয়েছিল, তার বাসায় 10 কেজি মিষ্টি আর 10টা রসমালাই পাঠানোর ব্যবস্থা করে দাও। আমাকে জালালাবাদ যেতে হবে, বাবা অথবা কাকুকে করতে হবে সেই গুরুদায়িত্ব। তামান্না হাসতে হাসতে বলল, এটা গুরুদায়িত্ব? হ্যাঁ, অবশ্যই গুরুদায়িত্ব। খালামণি, আমাকে কি গুরুদায়িত্ব দিবি বাবা? রাহাত সাহেবের বাড়িতে 20 কেজি মিষ্টি আর রসমালাই পাঠাতে হবে। আর জরিনা আন্টির জন্য কি বোনাস দেওয়া যায়? মাজেদা হাসতে হাসতে বলল, ওরে বাবা, রাহাত এই মিষ্টি গিলতে পারবে না, আর রাহাতের মা পান খায়। আচ্ছা, তবে জরিনা আন্টির জন্য অনেকগুলো পান থাকবে। ঢাকা থেকে কিনে গ্রামে নিয়ে যাওয়ার কষ্ট হবে। খালুর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, যেভাবে বললাম সেভাবে কিনে রাহাত সাহেবের বাড়ি পৌঁছে দিলেই হবে। সবাই চলে গেছে। ইসমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ব্ল্যাক ডায়মন্ডের দিকে। মেজর এই টপিক নিয়ে কিছুই বলল না, শুধু বলল, জালেমরা জুলুম করে শান্তি পায় না। অন্যকে আঘাত দিয়ে অন্যের শান্তি কেড়ে নিয়ে কেউ প্রকৃতি সুখী হতে পারে না। পার্থিব দুনিয়ায় না হলেও পরকালে তাদের জন্য অন্ধকার প্রহর প্রস্তুত রয়েছে। দিনটি শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং জুমার দিন। খন্দকার বাড়ি হাসি খুশিতে মজে আছে। আজ 3জন বাবুর আকিকা। মেসারব, মোবারক 2 ভাই মেহমানদারিতে ব্যস্ত। তামান্নার স্বামী এবং 2 ছেলেও কাজ করছে। মেজর উসমা আজ সেনানিবাস থেকে আসার কথা থাকলেও আসতে পারেনি। মালিয়া খানম ফোন করেছিলেন ছেলের কাছে। তার কালো মানিক বলেছে আস্তে আস্তে রাত হবে। ছেলে মেয়ের আকিকার থাকা তার পক্ষে আর সম্ভব হলো না। আনন্দের দিনেও আসমানের জন্য সবার মনে কিছুটা খারাপ। গ্রাম থেকে ইসমার মামা আর মামিরা এসেছেন। তুলি ছোট ছোট সব কাপড় ছাড়িয়ে ছিটিয়ে বেছে বেছে উমামার জন্য সাদা পোশাক বের করলো। উমামা বিনতে উসামার গলায় স্বর্ণের চেন ঝুলানো, পায়ে 2 প্যাচ দিয়ে নূপুর পরানো, নরম কাপড়ের সাদা জামা, সাদা প্যান্ট, ছোট ছোট সাদা জুতো পরিহিত। ছোট্ট পিচ্চিটাকে সাদা পরীর মতোই লাগছে। জুতোগুলো পা থেকে পড়ে গেছে 2বার। টুসি বারবার জুতো পায়ে ঢুকিয়ে দিচ্ছে, যেন আজ তাকে পরিপূর্ণ রাখাই ফুপিদের কাজ। টুসি ফোন করলো ভাইয়ের কাছে। ক্লান্ত মুখশ্রী নিয়ে ফোনের সামনে আসলো ব্ল্যাক ডায়মন্ড। সকল ক্লান্তির রেশ কেটে গেল ঘুমন্ত কন্যার নিষ্পাপ মুখখানি দেখে। দারুণ হাসি দিল মেজর উসামা। ভাইয়া, তুমি আসলে না কেন? রাতে আসলে না কেন? রাতে আসবো ইনশাল্লাহ। আনিফা, এলিসা আসেনি? ওরা তো 10টা বেজে এসেছে। টুসি ওদেরকে রেডি করছে। তামান্না আপু মেহমানদের তদারকিতে আছে। ওমর আর উসমান কোথায়? তারা 2জন মা আর খালামণির কাছে। তুলি ওই রুমে গিয়ে ফোনের ব্যাক ক্যামেরায় তাক করলো ভাইপোদের দিকে। তারা 2জন সজাগ। ছেলেদের দেখে নিল নয়ন জুড়ে, অতঃপর বলল, তোমার ভাবির কাছে নিয়ে যাও। মন খারাপ কেন ইসমা খাতুনের?
আপনি নেই, তাই শূন্য শূন্য লাগছে। রাতে দেখা হবে ইনশাআল্লাহ। সেনানিবাসে সবাই কত খুশি আমার টোনাটুনিদের কথা শুনে। আর্জেন্ট কাজ না থাকলে আমার সাথে অনেকেই আকিকায় অংশগ্রহণ করত। কিন্তু আমাদের পেশাটাই এমন। তাও শুকরিয়া, তোমার ডেলিভারির সময় ছিলাম আমি। দূরে থাকলেও তো আল্লাহ। ৩ জনের মা হয়ে তোমার অনুভূতি কেমন শুনি? অবর্ণনীয়। তোমার মুখে মাতৃত্বের ছাপ বসে গেছে। মায়া মায়া চেহারাটা আরও মায়ায় বর্ধিত হয়েছে। ইসমা শুধু হাসল। ৩ জনকে সাদা কাপড় পরিয়েছে দেখলাম। হ্যাঁ, তুলি আর টুসি একরকমকে নিয়ে ১২টা বাজে মার্কেটে গেছে। উমামার জন্য সাদা ব্যান্ড আর তার সাথে ভাইদের জন্য সাদা ফতুয়া এনেছে। বাসায় এনে দেখে ফতুয়া বড় হয়। তারপর তামান্না আপু আবার গিয়ে ওদের মাপের ফতুয়া এনেছে। এই সাইজের নিচে আর ছোট সাইজ নেই। এরপরেও পিচ্চিদের গায়ে ঠিকঠাক লাগে না। দুজনের হাঁটু পর্যন্ত ঠেকেছে বলে ইসমা হাসতে লাগলো। এই হাসিতে প্রাণবন্ত আর সতেজতায় প্রকাশিত চিহ্ন। যেই মেয়েটি একসময় বন্ধ্যাত্বের অসহায় হাহাকার করে কাঁদত, সেই মেয়েটি এখন প্রাণ খুলে হাসে নিজের নারীছেঁড়া ৩ সন্তানের মুখে প্রাপ্তিতে। তাছাড়া সন্তানদের বাবা তো আছেই। নিশীথ রাজত্ব করছে কালো ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে। ঝিঁঝি পোকার আওয়াজ ভেসে আসছে ঝোপঝাড় থেকে। বাতাসে পাল্লা দিয়ে ঝরছে। অর্ধচন্দ্র মেঘের আড়ালে ঢেকে আছে। উস্কো শুষ্কো চুলে রাহাত বসে আছে ভাবলে ক্ষীণ হয়ে। আজ বিকেলে উসামার মামাতো ভাই রাসেল তাদের বাড়িতে অনেক মিষ্টি আর রসমালাই দিয়ে গেছে। জরিনার জন্য পান দিয়েছে অনেকগুলো। সেই মিষ্টি একটাও রাহাত গলধারণ করতে পারেনি। এই মিষ্টি তো রাহাতের গলায় গিয়ে কাঁটার মতো ফুটবে। রাহাত আজ গন্তব্যহীন নিজেকে নিজে ধিক্কার দেয়। অলস ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। সুমি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যবসার লস হয়েছে। এই ব্যবসা ছাড়া আর কোনো কাজও ও জানে না। বংশের বাতি জ্বালানোর বাহানায় দ্বিতীয় বিয়ে করে স্বাদ মেটাতে গিয়ে রাহাতের জীবনের বাতি নিভে গেছে। বাড়িতে ঢুকেই দেখল জরিনা নীরবে কান্নায় পড়ে আছে। বোনেরা চুপচাপ নথমুখে মায়ের পাশে বসে আছে। রাহাত কিছু না বলে নিজের ঘরে চলে যাবে, তখন এক প্রতিবেশী মুখ ঝাঁকিয়ে করল, রায়হান কি রাহাতের ছেলে না? কি সুমির আগের প্রেমিকের অবৈধ ফসল? কারণ ইসমার তো কোনো সমস্যা নেই। ইসমার কোল ভরে ৩ জন এসেছে, তবে সমস্যা হলো রাহাতের হবে। জরিনা শ্বাস বন্ধ করে টলমল চোখে নিথর চোখে চেয়ে আছে। আর রাহাতের দরজা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। পাশের বালিশে চোখ ফিরিয়ে তাকিয়ে রইল এক খাটের এই বিছানায়। এই ঘরে আগে ইসমা অবস্থান করেছে। যেদিন সুমি এই ঘরসহ বর দখল করেছিল, সেদিন ইসমাকে কী করে সয়েছে নিজের স্বামী আর সতীনের আগামী ভবিষ্যতের রচনা। আজ রাহাত পুঙ্খানুপুঙ্খানু অনুভব করছে ইসমার ওই দিনগুলো, অসহায় বোধ আর মানসিক যন্ত্রণা। নরম মনের মেয়েটাকে তার মা বোনেরা পিষে মেরেছে। রাহাত অপরিচিত রূপ দেখিয়েছিল, মারধর করেছে। আর শেষ পর্যন্ত বাচ্চাদানে অক্ষম বলে খোঁটা দিয়েছে। বছর ঘুরে কতটা বদল হয়েছে আজ রাহাতের উপর। প্রশ্ন উঠছে তার সমস্যা আছে কিনা, রায়হান তার ওরসের সন্তান কিনা। ইসমা শেষ দিন বলেছিল তার আত্মার অভিশাপ প্রত্যেকের উপর লেগে গেছে। মাজলুমের হাহাকার ভরা আর্তনাদ একদলা অভিশাপ রূপে জালেমদের উপর পতিত হয়েছে। রাত এখন ১টার উপর। মেজর উসামা খন্দকার ইউনিফর্ম গায়ে ক্লান্ত দেহে বাড়ি প্রবেশ করল। কেউ ঘুমায়নি তার প্রতীক্ষায়, এমনকি তার ছানারাও সজাগ। রাতে তারা ৩ জন পিটপিট করে চোখ খোলা রাখে। সবার সাথে কথা হলো। নিজের রুমে এসে নরমাল পোশাক গায়ে দিয়ে এক পলক অর্ধাঙ্গিনীর দিকে দৃষ্টি দিয়ে মুচকি হাসে ঝুলিয়ে চলে গেল ড্রয়িং রুমে। পালাক্রমে ৩ জন টোনাটুনিকে কোলে নিয়ে কত আদর করল। মালিয়া খানম জানিয়েছে ইসমা খেয়ে ঘুমিয়েছে। ইসমার খাওয়ার কথা শুনে নিজেও খেয়ে নিল। তুলির কোলে উমামা, মানজিয়া খানমের কোলে উসমার আর টুসির কোলে উমর। উসমান শিশি করে দিয়েছে। মানজিয়া হাসতে হাসতে বলল, এই আসমান, তোর ছেলে আমাকে ৭ বার ভিজিয়েছে ওর শিশি দিয়ে। মাত্র ৭ বার খালামণি? তোর কাছে মাত্র মনে হলো? অবশ্যই। আচ্ছা কাকু কোথায়? বইপত্র তালা মেরে রেখেছে, তাই বাচ্চাদের মতো গোসা করে ঘুমিয়ে আজ গেছে। কাকু যেহেতু বইয়ের প্রতি নেশায় ডুবে গেছে, তবে কষ্ট দিয়ে লাভ কী খালামণি? আরে বলিস না। আজকে তামান্নার এক বান্ধবীকে জিজ্ঞেস করেছে তাদের বাসায় কি বই আছে। মেজাজটা এত গরম হয়েছে। এলিসা আর এলিনা থাকতে চায়নি। তোর টোনাটুনি হওয়ার পর এই বাড়ি থেকে যেতে চায় না। এখানে থাকলে স্কুলে যেতে সমস্যা হয়ে যায়। আচ্ছা ক্যাপ্টেন আর লামিয়া কখন গেল? ওদেরকে থাকতে বললে না? ওরা বিকেলে গিয়েছে, থাকতে বলেছিলাম, কিন্তু রিয়াদের নাকি জালালাবাদকে কি দরকার আছে, তাই যেতে হয়েছে। লামিয়া থাকতে চেয়েছে, রিয়াদের জন্য পারেনি। জালালাবাদ ক্যাপ্টেনের জরুরি কাজ আছে। অবশ্য কাজটা আমার। ক্যাপ্টেনকে বলবো লামিয়াকে নিয়ে আবার আসতে। কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল। তাহিয়া খাতুন ফর্মুলা দুধ বানিয়ে উমামার মুখে ধরল। মেজর ড্রয়িং রুম ত্যাগ করে ইসমা খাতুনের কাছে গেল। ইসমা চোখ খুলে দরজার দিকেই তাকিয়ে আছে। ইসমার কপালে স্নিগ্ধ পরশ এঁকে দিয়ে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, টোনাটুনিদের কারণে ঘুমাতে পারো না তাই না? আমার ঘুম আগের চেয়ে পাতলা হয়ে গেছে। ক্ষীণ গলায় কান্নার আওয়াজ শুনলেই ঘুম ভেঙে যায়। বিগত রাতগুলোতে আমার সাথে মা ছিল, তুলি ছিল, টুসি ছিল, শাশুড়ি, খালা শাশুড়ি তারাও ছিল গত রাতে। একজন দুধ বানায়, একজন কাঁথা পাল্টে দেয়, একজন কাপড় পরিয়ে দেয়। আমার তেমন কিছু করতে হয় না। ভারী অবাক লাগে আমার। কেন অবাক লাগে তোমার? এটা কি আমার সত্যি শ্বশুরবাড়ি? এটা নিয়েই অবাক লাগে।
আমার ননদ দুজন আমার কত খেয়াল রাখে। তামান্না আপু আজ মাথায় চিরুনি করে দিয়েছে। আরিফ ভাইয়ার ব্যাপারে খুঁটিনাটি সব বলল। আমার আমার সাথে দুলা ভাইয়ের কথা শেয়ার করে আর হাসে। অথচ আগেও আমার ননদ ননাস ছিল, তাদের সবার আচরণ তো আপনার জানাই আছে। ইসমা আবেগে জড়িয়ে গেছে কথাগুলো বলতে বলতে। মেজর দুই হাতে প্রিয় বধূর মুখটা আজলায় নিয়ে পরখ করলো, কাটা দাগে স্লাইড করে মোহনীয় সুরে বলল, ভাগ্য পরিবর্তিত আমাদের হাতে নেই, কিন্তু ভাগ্য কিছুটা হলেও আমরা বদলাতে পারি। ইসমা অতিশয় বিস্মিত হয়ে বলল, মানুষ কিভাবে ভাগ্য বদলায়? উহু, সেই কথা বলিনি, ভালো করে বুঝিয়ে বলুন। ভাগ্য দুই প্রকার, তাকদিরে মুবরাম আর তাকদিরে মুআল্লাক। তাকদিরে মুবরাম হলো আবশ্যকীয় আর মুআল্লাক হলো ঝুলন্ত। তাকদিরে মুবরামে রয়েছে বান্দারে মৃত্যু, বিয়ে, ভয়ানক অসুস্থ, দুঃখ, কষ্ট। যদি কারো ভাগ্যে এসব থাকে তবে সে তার ভাগ্যের কোনো কিছুই খণ্ডাতে পারবে না। আল্লাহ তাআলা যেখানে তার মৃত্যু অথবা বিয়ে ঠিক করে রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে অথবা সেই লোকের সাথেই বিয়ে হবে। এখন যদি বান্দা ভিখারির মতো চাইতে থাকে তবে আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট পরিমাণে অনেক কমিয়ে দেয়। যেই লোকের সাথে বিয়ে হবে সেই লোক যদি দ্রুত হয় তবে সেখানে শান্তি মিলবে। যেখানে মৃত্যু নির্ধারিত সেখানেই মৃত্যু হবে। তবে কষ্টদায়ক মৃত্যু থাকলে বান্দার দেওয়ারে বিনিময়ে মৃত্যুর সময় নির্ধারিত কষ্ট দূর হয়ে যাবে। মানব জীবনে যত দুঃখ কষ্ট জড়িয়ে থাকে এগুলো হটে যায় শুধুমাত্র প্রার্থনা করার ওসিলায়। তাকদিরে মুআল্লাক হলো ঝুলন্ত, মানে এটা ঝুলে থাকে। বান্দা কোনো নেক কাজ করলে অথবা তার কোনো সাধারণ প্রার্থনায় সেই বালা মুসিবত পড়ে যায়। আপনি এত কিছু জানেন? এত বেশি জানি না, তবে ভাগ্য নিয়ে আলোচনা করতে ভয় লাগে। মানুষজন শুনলে বলবে আমি পথভ্রষ্টা হয়ে গেছি, কিন্তু প্রকৃত সত্য এটাই, সেই স্রষ্টা ভাগ্য নির্ধারণ করেন। সেই স্রষ্টার কাছে তার বান্দাবান্দি চোখের পানি ফেলে কাঁদলে তিনি ভাগ্য পরিবর্তন করতে কারো তোয়াক্কা করেন না। তার মুখোপেক্ষী কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার, দোয়া হলো মুমিনের আসল অস্ত্র, দোয়া হলো সকল ইবাদতের মূল। স্রষ্টা তখন বেশি খুশি হন যখন আদম সন্তান আকুতি মিনতি করে, ২ হাত পেতে আদম বনে যায়। আমরা সবাই অদম, তার দোয়া ছাড়া কোনো প্রাণীর ক্ষমতা নেই শ্বাস-নিঃশ্বাস গ্রহণের এবং ত্যাগ করার। তুমি যখন চরম বিপর্যস্ত ছিলে তখন নিশ্চয়ই এমন কিছু বা এমন পদ্ধতিতে দোয়া করেছো যার প্রখরতা এবং গভীরতা অনেক। দোয়ার অর্থ কি জানো? না। দোয়া একটা আরবি শব্দ, আরবি ব্যাকরণ অনেক ঘোরানো ফেরানো। পৃথিবীতে যতগুলো ভাষা আছে সবচেয়ে জীবন্ত ভাষা হলো আরবি ভাষা। আর এই ভাষার ব্যাকরণ খুব কঠিন। আরবারও এই ব্যাকরণে সবসময় কথা বলে না। সেই যাই হোক, দোয়ার অর্থ হলো আহ্বান করা বা ডাকা। বান্দা যখন সব দিকে চাপে পড়ে বেকুল হয়ে দিশেহারা হয়ে যায় তখন সেই শরণাপন্ন হয় তার প্রভুর। ওই সময় ডেকে ওঠে মাওলা বলে। তখন অন্তরের যাতনা কষ্ট ক্লান্তি থেকে যেই হেঁচকি ওঠে ওইটা কবুল হয়ে যায়। তবে অনেকেই ডিপ্রেশনে চলে যায় মানসিক যন্ত্রণা সইতে না পেরে। যদি নিজেকে ধাতস্থ করে অতি নগণ্য সেজে এভাবে ২ হাত পাতে তবে তাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে আল্লাহ তাআলার থাকে না। বরঞ্চ আল্লাহ চান আমরা তার কাছে যাই। একজন মানুষ আরেকজনের মানুষের কাছে চাইলে রাগ করে, আর আমাদের স্রষ্টা তার কাছে না চাইলে তিনি রাগ করেন। আর চাইলে অনেক খুশি হয়ে যান, আমাদের পরিমাণের চেয়ে অনেক বেশি দান করেন। যেমন উমর, উসমান আর উমামা। অতীতে তুমি একটা বাচ্চার জন্য কত কি সাফার করেছো। খন্দকার পরিবারে আসার পর কেউ তোমাকে এই নিয়ে শব্দ বা ব্যয় করেনি। কোনো বাচ্চা-কাচ্চার চিন্তাও করিনি আমি। তোমার পেটে কোনো অস্তিত্ব না আসলেও আমার আফসোস থাকতো না। এই পরিস্থিতিতে আমাদের ঘরে আসলো ৩ জন জোনাকি। তারা এখন থেকে টিমটিম করে আলো দিবে তোমার আমার সকল বিকাল সন্ধ্যা রাতে। দাদা, দাদি, নানি, ফুপিদের মাঝে আদরে আদর বড় হবে। একরাম, এমরাম, এলিসা, এনিফা পর্যন্ত উৎসুক হয়ে থাকে আমার ৩টে জোনাকির উপর। আপনি মাঝে মাঝে কেমন করে জানি কথা বলেন, আমি ঘরে চলে যাই, খুব শান্তি লাগে। ব্ল্যাক হিরো আমার জীবনের প্রথম আলো। ব্ল্যাক কি আলো হয়? হ্যাঁ অবশ্যই, কেন হয় না? আপনি আমার রিয়েল হিরো। ওরা পেটে থাকতে আমি সবসময় চেয়েছি ছেলে মেয়ে যেন তাদের বাবুর মুখের গড়ন নেয়, আর হয়েছেও তাই। আপনার চোখ নাক সব কিছুতে আমি মাধুর্যতা খুঁজে পাই। আপনি অতটাও কালো না। মেজর উঠতে উঠতে বলল, ব্ল্যাক ডায়মন্ডের ঘরে হোয়াইট ডায়মন্ড বসে আছে। পোলাপানগুলো তোমার রং পেয়েছে। আমার ঘর আলোয় আলোয় ঝলমল করে। পড়ন্ত বিকাল। গ্রামের আঁকাবাঁকা পথে এক যুগল হাত বন্দি করে হাঁটছে। ১ বছর বয়সী তাদের ৩টে বাচ্চা আছে। তারা এখন দাদা দাদির সাথে। উসামার ছোট খালামণি মাজেদা খানম সবাইকে দাওয়াত করেছে। তামান্নার ইমার্জেন্সি সার্জারি আছে, তাই সে রাসেলের সাথে চলে গেছে সকাল ১০টায়। বাকি সবাই এখনও আছে। তাহিয়া খাতুন ভাইদের বাড়িতে গেছে দেখা করতে। ওমর, উসমান আর উমামাকে দেখতে এসেছে রাহাতের মা আর বোনেরা। জরিনা আত্মগ্লানিতে পুড়ে মরল বাচ্চাগুলোকে দেখে। জরিনা অদ্ভুত আবদার করে বসলো ইসমার সন্তানদের একটু তার বাড়িতে নেওয়ার জন্য। রাহাত নাকি এক নজর দেখতে চেয়েছে। মানজিয়া খানম ফোন করে জানালো ইসমাকে। ইসমা বলে দিল তুলি টুসি সাথে যেতে। রাহাত দেখুক ইসমার আদরের সন্তানদের যারা মেজর উসমার ঔরসের।
রাহাত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফুটফুটে তিনজন শিশুর দিকে। মেজরের সাথে যেদিন দেখা হয়েছে সেদিনই চেহারার কাঠামো বাচ্চা তিনটার মুখে ভেসে উঠল। উমামার ছোট্ট মুখে কি মায়া, হুবহু মায়ের ফর্সা রং। জরিনা কোলে নিতে চাইলে ওমর ফুপির দিকে চেয়ে আছে। এইটুকু বাচ্চা অচেনা কারো কোলে যেতে চায় না। জরিনার মনে হয়ে গেল সকাল বিকাল উঠতে বসতে বন্ধা অপায়া বলে খোঁটা দেওয়া রাহাতের ভিতরটা মোচড়ে দিয়ে উঠল। একটা সন্তান সন্তান করে ইসমাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এখন সেই ইসমার রাজপুত্রের মতো দুজন ছেলে আছে, রাজকুমারীর মতো একজন মেয়ে। রাহাত শুনেছে মেজর নাকি ছেলে মেয়ের জন্য জান প্রাণ। রাহাত উঠে হাঁটা ধরলো সড়কের দিকে। বেচারার শান্তি মিলল না সেখানেও। মেজর আর ইসমা সরিষা ক্ষেত থেকে আসছে। ইসমার হাতে কতগুলো সরিষা ফুল। রাহাত জানে ইসমার সরিষা ক্ষেত অনেক পছন্দ, হয়তো এতদিন এর গ্রামে এসে সরিষা ফুলের লোভ সামলাতে পারেনি, তাই স্বামীকে নিয়ে এসেছে। রাহাত পাকা রাস্তায় ঠায় দাঁড়িয়ে রইল, পা চলছে না আর। দূরে সামনের দিকে মেজর উসমা সহধর্মিণীর হাত ধরে রাস্তা পার হয়ে চলে গেল। রাহাত এই দৃশ্যও দেখল। ইসমা হাসি চেপে রাখতে না পেরে মেজরের উপর ঢলে পড়ল, আর ব্ল্যাক ডায়মন্ড মুচকি হেসে কি জানি বলছে, যা শুনে ইসমা আরও হাসছে। ইসমার হাসি রাহাতের কানে আসলো না, তবে রাহাত ঠিক বুঝতে পারছে ইসমা খুব হাসছে। গুটি গুটি পায়ে এক দম্পতি সরিষা ফুল হাতে নিয়ে চলে গেল। তারা রাহাতকে দেখেনি এবং রাহাতের রক্তক্ষরণও দেখেনি। মেরুদণ্ডহীন কাপুরুষ স্ত্রীকে মারপিট করে রাহাতের চোখ ঝাপসা হয়ে গেল। অন্যদিকে ইসমা হাসতে হাসতে বলছে, আর হাসতে পারছি না, চোখ দিয়ে পানি পড়ছে। নিরিবিলি রাস্তায় মেজর প্রিয় নারীর হাতের পৃষ্ঠদেশে নরম চুমু দিল। রাহাত এটাও দেখতে পেল। কি আশ্চর্য, তারা হাসি ঠাট্টা এতটা বেখেয়ালি যে অদূরে দাঁড়িয়ে থাকা রাহাতকে দেখতেই পেল না। রাহাত ও ইসমাকে এভাবে দেখেনি যখন সে সুমির সাথে রঙ্গতামাশায় লিপ্ত ছিল। এই ইসমা খাতুন,